হচ্ছে সেটিংসে দাঁড়ান আমি একটু দেখাই, আপনি এই সেটিংসটা একটু চেক করেন, একটু লগ ইন করে নিই, আপনার সমাধানটা দিয়ে দিচ্ছি। না আমি সমাধান করে ফেলছি গুগল দেখে, ওই যে ক্লোজিং ডেটটা অফ করে দিছি, তারপরে ঠিক হয়ে গেছে। হ্যাঁ ওকে ফাইন, তারপর না ওইটাই বলতেছি যে একটা প্রবলেম ফেস করছিলাম, এখন আমি কি আবার ক্লোজিং ডেটটা অন করব? না না না, ক্লোজিং ডেট অন করার দরকার নেই, আমি তো বলছি যে এটা ক্লায়েন্ট করলে তখন আপনি এটা মেনটেন করবেন, বাট এটা এখন করার দরকার নেই, আমরা তো পিছনের অনেক ডেটের কাজই করব, তখন আপনাকে করতে দিবে না, ওই যে ঝামেলা করবে। ঠিক আছে, বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা আর ওকে আরেকটা হচ্ছে ভাই এই যে বলেন। কস্ট অফ গুডস সোল্ড, এইটা ভাইয়া ডিটেইল টাইপটা কি হবে আমি আসলে বুঝি নাই। কস্ট অফ গুডস সোল্ড ডিটেল টাইপ কস্ট অফ গুডস সোল্ডই দিবেন, ঠিক আছে। কিন্তু এটা কি নিবে? হ্যাঁ নিবে নিবে, আচ্ছা ডিটেল এটা টাইপ অবশ্য আছে, ট্রাই করি নাই, আছে নিবে। আমি দেখে কস্ট অফ আপনাকে সেল আছে, জানাবো। দেখবেন কস্ট অফ গুডস সোল্ড দিলে কস্ট অফ সেল পাবেন, নিবে নিবে। আচ্ছা কস্ট অফ সেল দেওয়া আছে। ও কস্ট অফ সেল কস্ট নিবে, অফ সেলস টাও আছে। হ্যাঁ নিবে 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 নিবে। আচ্ছা আচ্ছা ভাই আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে চার্ট অফ অ্যাকাউন্ট যেহেতু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা মোটামুটি অ্যাকুরেট হওয়া লাগে, তো আমাদের অ্যাসাইনমেন্ট গুলো একটু চেক করে আপনি যদি ফিডব্যাক দিতেন যে না মানে কারো কোনো মানে মেজর ভুল আছে কিনা, এটা একটু ভালো হতো আর কি সবার জন্য। ফিডব্যাক তো ভাই দেওয়া হয়েছে, আপনি মেসেজ চেক করেন না, এই যে অ্যাসাইনমেন্ট চেক করেন না, এখানে তো দেওয়া আছে, এই দেখেন, এই যে আপনি শীট দেখতে পাচ্ছেন, যেমন মানে যার যেখানে সমস্যা এখানে কিন্তু লেখা আছে, দেখেন একটু ভালো করে কমেন্টগুলো দেখেন, এই যেমন ওনার এক্সেস হচ্ছে ভিউয়ার মুড দিছে, হ্যাঁ, তো ওনার এক্সেস তো এভাবে দিলে হবে না, তো ওনার এভাবে এক্সেস দিলে তো হবে না। সো আপনার তারপরে হচ্ছে দেখেন যে এখানে দাঁড়ান আমি দেখাচ্ছি আপনার, দাঁড়ান, এই যে এখানে দেখেন, এক মিনিট আমি একটু ইয়াতে যাই, আমাদের শিটে যাই, শিটটা একটু চেক করবেন, যার যেখানে প্রবলেম তাকে সেখানে কমেন্ট করে দেওয়া হবে যে আপনার এখানে এই সমস্যা। অ্যাসাইনমেন্ট শিটে যাই, এই হচ্ছে অ্যাসাইনমেন্ট শিট, দেখেন এই যারা মার্ক পেয়েছে, যেমন এখানে 7 পেয়েছেন, উনি কী কারণে 7 পেয়েছে, উনি চার্ট অফ অ্যাকাউন্ট লিস্ট মিসিং করেছে। উনি 2 পেয়েছে কেন, ওনার ইনফরমেশন অনেক মিসিং আছে, ঠিক আছে, এগুলো আপনারা চেক করবেন। যারা 10 পেয়েছে তাদেরগুলো একটু ফলো করতে পারেন, বুঝতে পারছেন কি? ভাইয়া আরেকটা জিনিস বলার ছিল। বলেন, যেমন উনি চার্ট অফ অ্যাকাউন্ট মিস করেছে, ওনার হচ্ছে লিঙ্কের সমস্যা, হ্যাঁ বলেন। হচ্ছে ভাই ওই যে আমি গত ক্লাসে প্রেজেন্ট থাকতে পারি নাই, তো আমি গতকালকে আর কি অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছি, প্রথম অ্যাসাইনমেন্ট। আচ্ছা এখন ওইটা কি আমি মার্কটার পাবো? হ্যাঁ মার্ক পাবেন, দিব দিব, এই সব মার্কই দিব, যে অ্যাসাইনমেন্ট 1 2 তে যারা মানে পরে দিবেন বা পরে দিবেন তাদেরগুলো পরে এখানে চেক করা হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ভাই আর আরেকটা জিনিস, আমি গতদিন ক্লাসটা মিস করছিলাম, 30 তারিখেও মিস করব, আমার বোনের বিয়ে লাগছে আর কি ভাইয়া, সো একটু বুঝতেছেনই তো। ও আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ। শুনেন, আপনাদের আজকের ক্লাস নেয়ার পরে আপনাদের একটা সাপোর্ট ক্লাস দিব, মানে এই যে মানে গত 2টা ক্লাস এবং আজকের ক্লাসের যেই টপিকগুলো আপনাদেরকে দেখানো হবে, এই টপিকগুলোর উপরে যার যেই সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলোর উপরে আমরা একটা সাপোর্ট ক্লাস নিব, ঠিক আছে। এটা আমার সাপোর্ট মেন্টর আছে, উনি এই ক্লাসটা কন্ট্যাক্ট করবে, আমি টাইম শিডিউল সব দিয়ে দিব, ঠিক আছে। ওকে ভাই, এটা মেবি রবিবারে চেষ্টা করব, মানে আমার মেন্টর আমি যাকে দিয়ে ক্লাসটা নেওয়াবো সে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে রবিবারে আপনাদেরকে একটা সাপোর্ট ক্লাস দিব, এই টাইমে না হলে 8টা থেকে দিব যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। ওইখানে যাদের কোনো প্রবলেম নাই তারাও জয়েন করবেন, যাদের সমস্যা আছে তারাও জয়েন করবেন, ঠিক আছে। সেখানে প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে, আপনারা প্র্যাকটিস করার একটা সুযোগ পাবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের আর কারো কোনো প্রবলেম আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, ভাই আমার ক্লাসটা অন করার ডেট অন করা দেখা দিবেন বলছেন যে ভাই কুইক বুকসে ওইটা। আচ্ছা আগে আপনি আপনার সমস্যাটা বলেন, আমি আপনার সমস্যাটা ক্লিয়ারলি বুঝি নাই। ধরেন আমি এক্সপেন্স অন করলাম, আপনি আমাকে বলবেন যে আপনার সমস্যাটা কোথায়। এই হচ্ছে আমার কুইক বুকসের প্রোডাক্ট এন্ড সার্ভিস। দাঁড়ান আমি আসতেছি একটু, কোনটাতে সমস্যা বলেন, কোথায় সমস্যা? আমার প্রোডাক্ট এন্ড সার্ভিস সমস্যা, এখানে একটা ডেট ছিল, ওই ডেটটা আমার আসে নাই লাস্টে। কোথায় ডেট, কোন জায়গায় ডেট? আমি ভাইয়া আপনাকে বললে আমি স্ক্রিনশট দিতে পারি। আচ্ছা আমি বলি, আপনার কি এক্সপেন্সের ক্ষেত্রে নাকি আপনার হচ্ছে ইয়ার ক্ষেত্রে, আপনার হচ্ছে আমার ভাইয়া ইয়াতে এই কি বলে ডেটটা হচ্ছে আমার এক্সপেন্সে না ভাই, আমার এক্সপেন্সে না, বা ডেটটা কোথায়? আপনি স্ক্রিনশট দেন, যে ইয়াতে দেন, চ্যাট বক্সে দেন, তাড়াতাড়ি এখনই দেন। আচ্ছা ভাই দিচ্ছি।
কি সমস্যা না দেখলে তো সমাধান করতে হবে। ভাইয়া সমস্যা ছিল, বলেন, কথা ছিল বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আপনি এই যে চার্ট অফ অ্যাকাউন্টে যে কোনো অ্যাকাউন্ট যে মেক ইনঅ্যাক্টিভ করে পরে অ্যাক্টিভ করার কথা দেখিয়েছিলেন, তো আমি একটা ব্যাংক অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স ছিল 250 পাউন্ড, ওইটাকে ইনঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করেছি। ওইটা করার পর দেখলাম আমার ব্যালেন্সটা পেমেন্টে চলে গেছে, কুইকবুক অনলাইন পেমেন্টে ওইটাকে 0 করে দিয়েছে। এটা কেন হয়? আচ্ছা এটা না কেন সেটার উত্তর আমাকে দেন। ওটা না কেন? ও আচ্ছা, আমি কি ভাইয়া সেলস এ প্রোডাক্ট এন্ড সার্ভিস। আচ্ছা আমি বলি, শুনেন, আপনি ধরেন একজন মানুষকে কবর দিবেন, তাজা মানুষকে কবর দিতে পারবেন কিনা বলেন? না। আপনি ইনঅ্যাক্টিভ করা মানে কি, ওই চার্ট অফ অ্যাকাউন্টটাকে মৃত ঘোষণা করতেছেন আপনি। এটা একদম মানে অকেজো। এখন যখন অকেজো করবেন, ওই চার্ট অফ অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকে তার মানে কি সে কিন্তু অ্যাক্টিভ। এখন একে যখন আপনি জোর করে তাকে যদি হচ্ছে ইনঅ্যাক্টিভ করতে চান, সেই ক্ষেত্রে কুইকবুকস অটোমেটিক্যালি এটা রিভার্স করে ফেলবে, অর্থাৎ ওই চার্ট অফ অ্যাকাউন্টটাকে 0 করে ফেলবে। 0 করার জন্য অ্যাডজাস্টিং যা দেওয়া দরকার সে বাই ডিফল্ট দিয়ে দিবে। ওই জন্য ওইটা হচ্ছে আপনার 0 হয়ে গেছে। মানে আপনি 250 ছিল, এটাকে আপনি ইনঅ্যাক্টিভ করবেন, করে আবার অ্যাক্টিভ করে আবার 250 পাবেন, এরকম হওয়ার কোনো সুযোগ নেই। ও অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে দেবে। অতএব আমরা যেটা করব, ভুলেও কখনো কোনো চার্ট অফ অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে, নিশ্চয়ই আমরা এটাকে কী করব না, ইনঅ্যাক্টিভ করব না। যদি ব্যালেন্স না থাকে, ধরেন এই ব্যাংকের কথাই বলি, ধরেন আপনি 2022-23 সালে প্রচুর ট্রানজ্যাকশন করেছেন, 24 সালে এসে ওই ব্যাংকটা আপনি ক্লোজ করে দিতেই পারেন। বিজনেসের ক্ষেত্রে অনেক কোম্পানি এটা করে, ব্যাংক অ্যাকাউন্ট আপনার ক্লোজ করে দেয়। তখন আপনি কি করবেন, ক্লোজ করার আগে ওই ব্যাংকে যত টাকা আছে আপনি কি ওই টাকাগুলো উঠাবেন কি উঠাবেন না, আমাকে সেটা বলেন। হ্যাঁ উঠাবো। তাহলে যদি উঠান তাহলে কি ব্যালেন্সটা 0 হয়ে গেল না? তারপরে আপনি তাকে ইনঅ্যাক্টিভ করতে পারবেন। সো রিয়ালিটি বুঝতে হবে আর কি। জি বুঝতে পেরেছি। ওকে, আর কোন কোশ্চেন বলেন? আমি ব্যাংক অ্যাকাউন্ট ইম্পোর্ট করছি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে ওপেনিং ব্যালেন্স ছিল না। আচ্ছা ভাই আমি বলি, জুনায়েদ ভাই এবং সবাইকে উদ্দেশ্য করে বলি, আমরা কোনো অবস্থাতেই ব্যাংক ইম্পোর্ট করব না। যদি ব্যাংক ইম্পোর্ট করেন, ব্যালেন্স কিন্তু ওপেনিং ব্যালেন্সের মাধ্যমে দিতে হবে, ডিরেক্টলি ব্যালেন্স দিতে পারবেন না। আমরা যেমন কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি ম্যানুয়ালি অ্যাড করি তখন ব্যালেন্স দেওয়ার সুযোগ পাই, কিন্তু যদি আপনি ম্যানুয়ালি অ্যাড না করে আপনি যদি ইম্পোর্ট করতে চান, ইম্পোর্ট করার পরে আপনার কিন্তু ওপেনিং ব্যালেন্স দেওয়ার যে রাস্তাটা এটা বন্ধ হয়ে যাবে। তখন আপনাকে বাধ্য হয়ে ওপেনিং ব্যালেন্সের জার্নাল দিয়ে করতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি জার্নালটা কি হতে পারে? জার্নাল হবে হচ্ছে ওপেনিং কি বলে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ওপেনিং ব্যালেন্স ইকুইটি ক্রেডিট। ঠিক আছে? আচ্ছা আর হ্যাঁ বলেন। আমারটার আমি রিজনেবল বলছিলাম স্যার, আমি দুইটা অ্যাসাইনমেন্টে দিয়েছি, বাট আমার ওখানে দেখাচ্ছে এক্সেস ভিউয়ার মোড। মানে আপনি এক্সেস ভিউয়ার মোড মানে আপনি দাঁড়ান, আপনার ইয়াটা নাই, মানে কি বলে, আপনি মনে হয় রেস্ট্রিক্টেড করে দিয়েছেন। কত নাম কি বলেন, নাম বলেন। রিজবি স্যার। রিজবি কত নম্বরে বলেন তো? 34 স্যার। 34। আচ্ছা এই দেখেন, আপনার এটা রেস্ট্রিক্টেড করা, আপনাকে হচ্ছে ভিউয়ার মোডে দিতে হবে, মানে অন্তত দেখতে যেন পারি। ঠিক আছে? এটা অপশনটা কোথায় পাবো স্যার আমি? আচ্ছা এটার অপশন কই পাবেন, এটা তো প্রথম ক্লাসে দেখাইছিলাম। এখন শুনেন, আপনি যে লিঙ্কটা দিছেন আপনার গুগল ড্রাইভে যাবেন। দেখেন আমি গুগল ড্রাইভে যাই, ধরেন এটাই হচ্ছে আপনার গুগল ড্রাইভের সেই লিঙ্ক। এখানে গিয়ে জাস্ট এখানে যে এই লিঙ্কে ক্লিক করবেন, করে আপনি ইয়াতে যাবেন, শেয়ার অপশনে যাবেন। এই যে শেয়ার অপশনে গিয়ে এখানে গেলে দেখবেন এখানে এই যে রেস্ট্রিক্টেড করা আছে, যে এইটা করা আছে, দেখবেন এই যে এটা করা আছে। এটাকে জাস্ট এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি যে অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক দিবেন, দিলেই আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছেন? স্ক্রিনশট আপনি গ্রুপে দিয়েছি। ভাইয়া বলেন। আমার না ওই যে সেলে গিয়ে প্রোডাক্ট এন্ড সার্ভিস যেটা ওখানে যখন ইম্পোর্ট করে লিস্টটা করেছি, ওটা না পিডিএফ অপশনটা ওপেন হয়নি, তো এর জন্য আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছি। এটা কথা বলছেন ভাই, এই যে এটা জি
আচ্ছা, অ্যাজ অফ ডেট আপনি কি দিয়েছিলেন এগুলো যখন ইম্পোর্ট করেন? অ্যাজ অফ ডেট দিয়েছিলেন? জি ভাইয়া। তাহলে ফরম্যাটে ঝামেলা ছিল, আপনি ফরম্যাট ঠিক করে আবার ইম্পোর্ট করেন। এগুলো কি ইম্পোর্ট হয়ে গেছে? জি ভাই, এগুলো ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, ইম্পোর্ট যদি হয়ে যায় তাহলে আপনার ডেট ম্যানুয়ালি চেক দেওয়া যাচ্ছে, কিন্তু ডাইরেক্ট আসছে না, ডিরেক্টও আসবে। আপনার ফরম্যাটিং এ ঝামেলা ছিল। আপনি যখন ইম্পোর্ট করছেন ওই ইম্পোর্ট ফাইলের যে মানে ডেটের যে ফরম্যাট, ওই ফরম্যাটে আপনার ঝামেলা আছে। ওই ফরম্যাটটা ঠিক করে ইম্পোর্ট করেন, তাহলে ঠিক হয়ে যাবে। বাট এখন তো অলরেডি করে ফেলছেন, আপনি ম্যানুয়ালি একটা একটা করে ডেটটা চেঞ্জ করে নিন, তা না হলে কিন্তু ইনভয়েস করতে পারবেন না। ঠিক আছে? জি ভাই। স্যার আমার একটা ভাই আমার শুরু করলে ভালো হয়, যাদের কোশ্চেন আছে তারা ক্লাসে পড়ে। আচ্ছা, অনেক টাইম নিয়ে ফেলেছি, আজকে আর কোশ্চেন নিব না এই মুহূর্তে। আপনাদেরকে আমি বলবো যাদের কোশ্চেন থাকবে তারা আর্লি জয়েন করবেন এবং 7:15-র মধ্যে আমরা কোশ্চেনগুলো নেওয়া শেষ করে ফেলবো। ঠিক আছে? কারণ তা না হলে কোশ্চেন নিতে নিতে 2 ঘন্টা পার হয়ে যাবে, আপনাদের কোশ্চেন আর শেষ হবে না। ঠিক আছে? হ্যালো ভাইয়া, আমি ভাই আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়েছি ভাই, মোহাম্মদ আসাদুজ্জামান 1 নম্বরে ভাই একবারে। ঠিক আছে, আমি পরে দেখবনি। আচ্ছা, সবাইকে আমি আবারও বলি, আপনাদের যত কোশ্চেন আছে কোশ্চেনের জন্য আমরা চেষ্টা করব রবিবারে আপনাদের একটা কোশ্চেন সেশন অ্যারেঞ্জ করার জন্য। ঠিক আছে? সেখানে আপনার যত কোশ্চেন আছে এগুলো আপনারা করবেন। আর হচ্ছে প্রতিটা ক্লাসে আপনারা চেষ্টা করবেন 7টার মধ্যে জয়েন করার জন্য। আমরা 15 মিনিট টাইম রাখবো মানে প্রিভিয়াস ক্লাসের ডিসকাশনের জন্য। এর বেশি রাখলে আবার আমাদের পরবর্তীতে এই আজকের ক্লাসের টপিক নিয়ে আবার আমাদের প্রবলেমে পড়তে হবে। সো যাই হোক, আমরা লাস্ট 2টা ক্লাসে আমরা অ্যাকাউন্ট সেটিং দেখিয়েছিলাম, আর দেখিয়েছিলাম হচ্ছে কিভাবে কাস্টমার, কিভাবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এবং কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে হয়। সো ম্যাক্সিমামই আপনারা খুব ভালো মতো অ্যাসাইনমেন্ট দিয়েছেন, কেউ কেউ দেন নাই। যারা দেন নাই তারা অবশ্যই এই যে আগামী 3-4 দিন যে বন্ধ থাকবে এই 3-4 দিনের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে? কারণ পিছিয়ে পড়ে গেলে কিন্তু আপনি আর ব্যাকআপ নিতে পারবেন না, রিকভার করতে পারবেন না। আজকে থেকে আমরা মেইন ট্রানজ্যাকশনগুলো করা শুরু করব, বুঝতে পারছেন? সো এবার আসেন হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা হচ্ছে আমাদের কুইকবুকসের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কাস্টমার সেন্টার। কাস্টমার সেন্টারে আসার আগে আমরা আমাদের ডেটাবেসটা ওপেন করব এবং এখানে আমাদের যেভাবে আমাদের ট্রানজ্যাকশনগুলো থাকবে আমরা সেইভাবেই এই ট্রানজ্যাকশনগুলো এখানে অ্যাড করার চেষ্টা করব এবং ওইভাবে আমরা প্রত্যেকটা কাজ করব। এবং আপনাদেরকে আমি শিট দিয়ে দিব ক্লাসের পরে, এখানে যেভাবে থাকবে এইভাবে আপনারা এটা কমপ্লিট করবেন। দেখেন আমি যদি হচ্ছে কাস্টমার ইনভয়েসে চলে যাই, এখানে দেখেন আমাদের দাঁড়ান, আমি হচ্ছে এখানে এসে দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনভয়েসটাতে চলে যায়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনভয়েস, মানে ইনভয়েস বলতে এটা হচ্ছে আমাদের প্রথম এস্টিমেট। আচ্ছা, এস্টিমেটে যাওয়ার আগে আমরা একটু আমাদের প্যানেলে চলে যাই। এটা হচ্ছে প্লাস নিউ আইকন। এখানে এসে আমরা আজকের ক্লাসে যেগুলো শিখব সেগুলো হচ্ছে এই কাস্টমার থেকে শুরু করে এখানে আমাদের যতগুলো মেনু বার রয়েছে চেষ্টা করব সবগুলো টাচ করার জন্য। এর মধ্যে কাস্টমার অলরেডি আমরা গত ক্লাসে অ্যাড করেছি। আজকে আমরা শুরু করব। এখানে আমাদের 3, 6, 9টা মেনু বার রয়েছে। এই 9টা মেনু বারের কাজ আমরা শিখব। এর মধ্যে ফার্স্টে শুরু করব হচ্ছে আমরা এস্টিমেট দিয়ে। এস্টিমেট জিনিসটা কি এটা নিয়ে আলোচনা করব। এরপর এস্টিমেটকে কিভাবে আমরা ইনভয়েসে কনভার্ট করতে পারি সেটা দেখব। এরপরে আমরা কিভাবে আপনার 3 নাম্বার হচ্ছে আমরা ক্রেডিট নোট করব, অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি ফেরত আসে সেটাকে আমরা কিভাবে সেটেল ডাউন করব। নেক্সট হচ্ছে আমরা কিভাবে বাকিতে মাল বিক্রি করলে আপনার টাকা রিসিভ করব এবং
টাকা যখন আমরা কাস্টমারের কাছ থেকে পাবো তখন এটা রিসিপ্টটা কীভাবে দেখাবো, সেটা হচ্ছে রিসিভ মানির বা রিসিভ পেমেন্টের মাধ্যমে দেখাবো। আপনার ভাষা শুনে মনে করতে পারেন যে রিসিভ পেমেন্ট, রিসিভ আবার পেমেন্ট হয় কিভাবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কাস্টমার আপনাকে যখন পেমেন্ট করবে সেটা আপনি রিসিভ করবেন, এটা বোঝানো হয়েছে। এরপর আমরা যদি ইনস্ট্যান্ট হচ্ছে নগদ টাকায় সেল করি, সেটা হচ্ছে আমরা সেলস রিসিটের মাধ্যমে এটাকে রেকর্ড করব। প্লাস হচ্ছে যদি আমরা ক্যাশ টাকায় মাল বিক্রি করার পরে কোনো প্রোডাক্ট ফেরত আসে তখন আমরা রিফান্ড রিসিট করব। এরপরে হচ্ছে ডিলে ক্রেডিট, ডিলে চার্জ। এটা হচ্ছে আমরা যদি এমন হয় যে আমাদের একজন রেগুলার কাস্টমার আছে যিনি মাসের হয়তো প্রায় প্রতিটা দিনই আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিচ্ছে বা সার্ভিস নিচ্ছে, বাট আমরা প্রতিদিনই ইনভয়েস পাঠাচ্ছি না, আমরা হয়তো উইকলি একটা করে ইনভয়েস পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ডিলে ক্রেডিট, ডিলে চার্জের প্রয়োজন হবে। এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। স্টেটমেন্ট হচ্ছে কাস্টমারের কাছে যে প্রোডাক্টগুলো সেল করতেছি, রেগুলার অনেক কাস্টমার থাকে যাদের সাথে আমার অনেক কাজ করতে হয় মান্থলি বা উইকলি, সেই ক্ষেত্রে কাস্টমারকে মানে স্টেটমেন্ট পাঠানোর প্রয়োজন হতে পারে যে লাস্ট উইকে বা লাস্ট মান্থে কতগুলো ইনভয়েস হয়েছে, কোন কোন ইনভয়েসে টাকা পেয়েছেন, কোন কোন ইনভয়েসে টাকা পাননি, ইচ অ্যান্ড এভরিথিং আপনি স্টেটমেন্টের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা মূল কাজে ফিরে যাই। দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা এস্টিমেট দিয়ে শুরু করবো। আমি বলছি এস্টিমেট দিয়ে শুরু করবো, এটা হচ্ছে এস্টিমেট। আচ্ছা, এস্টিমেটে আমরা আসি, আমাদের এই হচ্ছে ডেটাবেস। এখানে আমরা যদি প্রথমে আসি আলেকজান্ডারের কাছ থেকে আমরা একটা এস্টিমেট পাবো। এস্টিমেট এখানে কিভাবে দেওয়া আছে দেখেন, এখানে বলছে যে আপনার 2 জানুয়ারি 2023 সালে হচ্ছে আমরা এস্টিমেটটা পাঠাবো। মানে এস্টিমেট জিনিসটা কি, কোনো একজন কাস্টমার আমার কাছ থেকে কোটেশন জানতে চাইছে যে আমার হচ্ছে এই আইটেমগুলো লাগবে, এটার প্রাইস কত হবে। তখন আমি বা আমার যে এরিনা ফার্মাসিউটিক্যাল এই কোম্পানি কি করবে, এই কোম্পানি আপনার একটা কোটেশন পাঠাবে যে আপনার এই প্রোডাক্টের ভ্যালু এত, এই প্রোডাক্টের প্রাইস এত। এরপরে যেমন আলেকজান্ডার হচ্ছে কাস্টমার, সে আমার মতো এরকম এরিনার মতো আরও অনেক ফার্মাসিউটিক্যাল আছে যেখান থেকে সে কোটেশন নিবে, নেওয়ার পরে তার কাছে যেটা রিজনেবল মনে হবে সেই ফার্মাসিউটিক্যালকে সে কাজটা দিবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদেরকে যদি দেয় তাহলে আমরা এটাকে কিভাবে পরবর্তীতে ইনভয়েস করব সেটা আমরা দেখাবো। তাহলে আসেন আমরা প্রথমে এস্টিমেট পাঠাই। এস্টিমেট হচ্ছে নন পোস্টিং আইটেম। এটা যখন আমরা করব তখন আমাদের কোনো রেভিনিউ জেনারেট হবে না, কারণ আমরা মাত্র প্রপোজাল মানে কোটেশন পাঠিয়েছি, অর্থাৎ কোনটার কত দাম সেটা পাঠিয়েছি। আমরা কিন্তু কি করি নাই, আমরা কিন্তু কনফার্ম অর্ডার পাই নাই। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমরা কি করব, এই কাস্টমারের নামটা কপি করব। আপনারা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। শুনতে জি ভাইয়া, এই শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা যে এস্টিমেটে চলে যাব। এস্টিমেটে চলে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে নাম পেস্ট করব। এই নামে কোনো কাস্টমার আমার ছিল না। এখন দেখেন এখানে এস্টিমেটের অনেকগুলো স্ট্যাটাস রয়েছে, এখানে পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ক্লোজ এবং রিজেক্টেড। এখানে 4 ধরনের স্ট্যাটাস আছে। প্রথমে আপনার পেন্ডিংই থাকবে। তারপরে আসেন হচ্ছে এখানে যদি এই কাস্টমারের মেইল আইডি আপনি দিতে চান, সেন্ট লেটার দিলে কিছু দেওয়ার দরকার নেই। আর যদি আপনি মনে করেন যে আপনি এটাকে ক্রিয়েট করে এখানে তার নামে একটা মেইল আইডি এখানে দিবেন এবং তাকে ইনস্ট্যান্ট সেভ অ্যান্ড সেন্ড দিলে সেভও হবে এবং তার কাছে একটা মেইল চলে যাবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে কত তারিখে আমরা করব। এটা হচ্ছে এখানে আমাদের জানুয়ারি 2023, ডেটটা কি ছিল, আমরা ডেটটা একটু নিব 2 জানুয়ারি। তাহলে আমরা 2 জানুয়ারি দিব। এরপর আসেন হচ্ছে বিলিং অ্যাড্রেস, শিপিং, এগুলো যা যা থাকবে তাইতে আমরা দিব। তারপরে নিচে আসেন প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমার এখান থেকে আমি কপি করব। কপি করে আমি এখান থেকে এখানে লিখলেই যদি আমার লিস্টে থাকে চলে আসবে। দেখেন চলে আসছে। ঠিক আছে, কারণ এগুলো আমি গত ক্লাসে অ্যাড করেছি। ঠিক আছে, এই প্রোডাক্টগুলো আমি এখানে কপি করে পেস্ট করে দিব। দেখেন বিষয়গুলো একদমই জটিল না, খুবই সহজ। আপনারা যদি একটু সহজভাবে জিনিসটা চিন্তা করেন তাহলে আপনারা এই কাজগুলো খুব সহজেই পারবেন। এবং এই টাইপের ইনভয়েস ক্রিয়েট করা কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে। এমনও কিছু ক্লায়েন্ট থাকবে যাদের কাজই হবে শুধু আপনাকে দিয়ে ইনভয়েস করা।
অর্থাৎ আপনি ডেইলি 50-60টা করে ইনভয়েস করবেন। সো ইনভয়েসের সমস্ত ডেটা আপনি পাবেন, আপনি সেই ডেটা দেখে দেখে ইনভয়েস ক্রিয়েট করবেন, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন আমাদের কোয়ান্টিটি, প্রথমত আমরা হচ্ছে কি দিলাম, প্রোডাক্টের নাম দিলাম, আইটেম বা সার্ভিস কোড নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে, তারপরে ডেসক্রিপশন চলে আসছে, কোয়ান্টিটি, প্রত্যেকটার প্রাইসও চলে আসছে, কারণ এগুলো আপনার এখানে প্রাইস দেওয়া আছে, এটার সাথে একটু মিলাই নিন, ঠিক আছে। যেহেতু আমরা প্রাইস সহ অ্যাড করেছিলাম 150, 80 এবং 800, 150, 80, 800, হ্যাঁ ঠিক আছে। প্রাইস, কোয়ান্টিটি কত করে, একটা 12, একটা 14, একটা 8, তাহলে আপনি এখানে এইভাবে লেখেন, এটা দেন 12, এটা দেন 14, এটা দেন 8, এরপরে দেখেন অ্যামাউন্ট ঠিক আছে। এখন আসেন হচ্ছে ভ্যাট, এখানে ভ্যাট বলছে 20, 5, 20, তাহলে আপনি এখানে দেখেন এটা লেখেন 20, এটা লেখেন 5, এটা লেখেন 20, যেভাবে থাকবে এর ব্যতিক্রম করবেন না। আপনি নিজের মতো করে প্র্যাকটিস করার ক্ষেত্রে করেন, কিন্তু আমি যে হোমওয়ার্ক দিব এই হোমওয়ার্কে আমার রিকোয়ারমেন্টের বাইরে কোনোভাবে কিচ্ছু করবেন না, ঠিক আছে। যেভাবে দিব ঠিক সেভাবেই হোমওয়ার্ক ক্রিয়েট করবেন। এরপরে দেখেন ভ্যাটের অ্যামাউন্ট, এগুলো দেখার দরকার নেই আমার টোটাল অ্যামাউন্টের সাথে একটু মিলাবো যে মিলে কিনা। 9,000 এবং 11,016, এটা দেখেন আমার এখানে 11,016 আছে কিনা, ওকে ডান, 11,016 আছে। এটা হচ্ছে প্রথম স্টেপ, তার মানে আমরা প্রথমে এস্টিমেট করে কাস্টমারকে পাঠাবো। এবার দেখেন সেভ অ্যান্ড সেন্ড দিব না, সেভ অ্যান্ড সেন্ড দিলে এখানে মেইল আইডি দেওয়া লাগবে, ঠিক আছে। ধরেন আমি যদি এখানে মেইল আইডি দিই, ধরেন আমি মেইল আইডিটা দিলাম, ঠিক আছে, দিয়ে আমি ধরেন সেভ অ্যান্ড সেন্ড করবো। তাহলে এই যে এখানে কি লিখছে, ইউ মাস্ট সিলেক্ট এ কাস্টমার, if the customer is not on list you can add it typing name and passing. আচ্ছা আমরা এখানে মেইল আইডিটা দিচ্ছি না, পরে দিই, এগুলো অ্যাড করা হয়নি আগে। 7 ক্লোজ করে দিলাম, দেখেন আচ্ছা কাস্টমার অ্যাড করা হয়নি, কাস্টমারটা অ্যাড করে নিই আগে। এবার দেখি মেইল আইডি দেই, আচ্ছা এবার হয়েছে, কাস্টমার আমার আগে অ্যাড ছিল না, এজন্য অ্যাড করে নিতে হয়েছে। এখন আমরা একটু দেখি যে এই মেইল আইডিতে মেইল আসছে কিনা। আচ্ছা 7 ক্লোজ করেছি, 7 সেন্ড দিয়েছি কিনা একটু চেক করে নিই, দাঁড়ান। কোথায় যাব, সেলসে যাব, সেলসে গিয়ে অল সেলসে যাব, অল সেলসে গিয়ে আমরা দেখব 7 সেন্ট দিয়েছি কিনা। সেন্ট দিয়েছি কিনা এটা বুঝবো কিভাবে, আমরা এই লিস্টে এসে এখানে আপনার অল ডেট দিবেন, অল ডেট দিলে এটা যেহেতু 1 বছরের পুরানো এই জন্য আমরা এখানে আসবো। এইটা হচ্ছে আমাদের এইমাত্র যেটা করলাম সেটা, এখানে আমরা সেন্ট দিয়েছি কিনা, 7 সেন্ট দিলে এই মেইল আইডিতে যাবে। ধরেন আমি 7 সেন্ট দিলাম, 7 সেন্ট দিয়েছি এই মেইল আইডি, আমরা একটু চেক করে দেখব যে এই মেইল আইডিতে আমাদের এই মেইলটা আসছে কিনা। দেখেন এই হচ্ছে আমাদের মেইল, আচ্ছা যেটা আমরা দিয়েছি সেটা এখানে আমাদের মেইল আইডিতে আসবে, একটু সময় লাগতে পারে, আমরা একটু পরে চেক করে দেখব আবার। এরপরে আমরা আসি হচ্ছে এখানে এসে হচ্ছে 7 ক্লোজ করে দিলাম। আমার লুকিংটা এরকম হবে, অর্থাৎ আমি যদি এখন প্রিন্ট করি তাহলে আমার এইটা দেখতে কেমন হবে সেটা হচ্ছে আমরা একটু দেখি। আমরা এটা ক্রিয়েট করার পরে কিন্তু প্রিন্ট করব অথবা এটা আমাদের কাস্টমারের কাছে চলে যাবে। আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমরা কাস্টমাইজ করেছিলাম একটা টেমপ্লেট। আচ্ছা আমার এটাতে মনে হয় কাস্টমাইজ করা হয় নাই, এই জন্য আসে নাই, বাট আপনারা করেছেন, আপনারা দেখতে পাবেন আপনারা। আমি যেহেতু করি নাই এই জন্য আমার এখানে ওদের রেডিমেড যে টেমপ্লেট ওই টেমপ্লেটটাই আমার এখানে শো করছে, বাট আপনারা যে টেমপ্লেটটা তৈরি করেছেন সেটা এই যে এখানে ক্লিক করবেন, করে আপনি এই যে কাস্টমাইজে ক্লিক করার পর এখানে দেখবেন কাস্টমাইজ ইনভয়েস নামে একটা টেমপ্লেট শো করবে, ওইটাতে জাস্ট টিক দিয়ে আপনি যে প্রিন্ট অ্যান্ড প্রিভিউতে যাবেন, তাহলে আপনি এটা প্রিন্ট করতে পারবেন। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট মানে কাজ। এইবার আসেন হচ্ছে আমাদের এই ইনভয়েসের যে মানে রিকোয়ারমেন্ট,
এবং এই ইনভয়েসের যে প্রাইসিং, এই সমস্ত কিছু দেখার পরে আপনার এই যে আলেকজান্ডার 7 জানুয়ারিতে এসে আপনাকে কনফার্ম করবে যে হ্যাঁ সে এই অর্ডারটা অ্যাকসেপ্ট করবে, এবং এই অর্ডারটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দিবে। সে বলবে যে আমি এই মুহূর্তে আপনার হচ্ছে এটা নিব হচ্ছে 7 পিস, এটা নিব হচ্ছে 10 পিস, এবং এটা নিব 5 পিস। বাট আমার প্রথম কোটেশন ছিল 12, 14, 8, এখান থেকে সে আংশিক নিবে। ঠিক আছে, আংশিক যদি নেয় তাহলে এইটাকে আমরা কিভাবে কাস্টমাইজ ইনভয়েসে মানে ক্রিয়েট করব। এবার আসেন হচ্ছে আমরা প্রথমে এখানে আসব, এখানে এসে দেখতে পাচ্ছেন এটা পেন্ডিং মোডে আছে। এখন আসেন এখানে এসে ক্লিক করেন, করে যেহেতু এটা অ্যাকসেপ্ট হয়েছে তখন আপনি এটাকে কি করবেন, ভিউ মোডে যাবেন। ভিউ মোডে যাওয়ার পর এখানে আপনি ইনভয়েসে কনভার্ট করার অপশন পাবেন। এই দেখেন ক্রিয়েট ইনভয়েস, আমরা প্রথমে এটা ভিউ মোডে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমরা ক্রিয়েট ইনভয়েসে যাব। যাওয়ার পরে এখানে আমার যে অপশনটা আসছে এই অপশনটা আপনাদের অনেকেরই নাও আসতে পারে। যদি না আসে তাহলে এটা অন করবেন কোথায় গিয়ে, অর্থাৎ হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভয়েস। এখানে আমাকে বলছে যে মানে এক একটা মানে পার্সেন্টেজে নিবে, সবগুলো সেম না। আমার এখানে অপশন আছে 3টা। একটা টোটাল মানে এস্টিমেটেড টোটালটাকে আপনি ইনভয়েসে কনভার্ট করতে পারবেন, আপনি চাইলে পার্সেন্টেজ অনুযায়ী করতে পারবেন, আপনি চাইলে কাস্টম অ্যামাউন্ট অনুযায়ী করতে পারবেন। এখন যদি আপনি এইখানে অর্থাৎ প্রথম 2টাতে যান, দেখেন এই 1 এবং 2 এই 2টাতে যদি আপনি যান বা এই 2টার যে কোনো একটা অপশন যদি আপনি চুজ করেন তাহলে আপনি যতগুলো আইটেম থাকবে যে মানে প্রত্যেকটা আইটেমের জন্য সমানভাবে আপনাকে ইনভয়েস ক্রিয়েট করতে হবে। ধরেন আপনি যদি এখানে লেখেন 50%, তার মানে 3টা আইটেম থাকলে 3টারই 50% করে ইনভয়েসে কনভার্ট হবে। আপনি যদি এখানে দেন তাহলে সবগুলো ফুল ইনভয়েসে কনভার্ট হবে। বাট আপনি যদি এখানে দেন তাহলে আপনি চাইলেই এক এক রেশিও অনুযায়ী ইনভয়েসে কনভার্ট করতে পারবেন। এখন আপনি যদি রিকোয়ারমেন্টটা খেয়াল করেন, রিকোয়ারমেন্ট কিন্তু সবগুলোর সেম রেশিও না। 12-র মধ্যে 7, 14-র মধ্যে 10, 8-এর মধ্যে 5, 3টার পার্সেন্টেজ কিন্তু 3 রকম। আপনি যদি পার্সেন্ট হিসাব করেন, দেখেন আপনি যদি এইভাবে হিসাব করেন যে একটা 58%, একটা ধরেন আপনার 74%, একটা হচ্ছে 71%, একটা হচ্ছে 62%, কোনোটাই কিন্তু সেম পার্সেন্টেজ অনুযায়ী আসে নাই। তাহলে আপনাকে অবশ্যই কাস্টম করা লাগবে। কাস্টম করলে আপনি আপনার মতো করে যেভাবে কাস্টমার চাইবে ঠিক সেভাবেই আপনি কনভার্ট করতে পারবেন। এবার আসেন আমরা কাস্টমে গিয়ে ক্রিয়েট ইনভয়েসে যাই। যাওয়ার পরে এখানে এসে দেখেন এই যে এই পেজটা আমরা পেয়েছি। এখন এই পেজে কাজ করার আগে আপনাদেরকে একটু দেখাই যে আপনার মানে কাস্টম যে অপশনটা, ওই অপশনটা কি করলে আসবে সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন আপনি চলে যান হচ্ছে এখানে গিয়ার আইকনে, এখানে গিয়ে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস। অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে সেল সেটিংসে। সেল সেটিংস এখানে গিয়ে এই দেখেন এখানে একটা কথা আছে প্রোগ্রেস ইনভয়েসিং, এটা অন করে নেবেন। এই যে এটা অন না থাকলে ওই পেজটা আসবে না, ঠিক আছে, এটা মনে রাখবেন। এইবার আসেন আমরা যদি আমাদের ইচ্ছা মতো মানে রেশিও চেঞ্জ করতে চাই, এখানে একটা অসুবিধা আছে। অসুবিধাটা হলো আমি ডিরেক্টলি 7 লিখতে পারবো না, ডিরেক্টলি 10 লিখতে পারবো না, ডিরেক্টলি 5 লিখতে পারবো না। তাহলে আমি এটাকে সমাধান করব কিভাবে? হ্যাঁ, আমরা যেটা করব
পার মানে পিসের রেট হচ্ছে 150, তাহলে 7টার দাম কত? 1050। আপনি এখানে এসে কী করবেন, এই যে এখানে আসেন, এটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় করে নিন। এই দেখেন একটু বড় করে নিলাম। এখানে এসে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন, করে এখানে লিখবেন 1050, তাহলে দেখবেন এই যে কোয়ান্টিটি 7 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ধরেন এটা রেট হচ্ছে 80 করে, একটার দাম 80, তাহলে 10টার দাম কত হবে? 800। এইবার আসেন হচ্ছে এখানে গিয়ে অ্যামাউন্ট লেখেন, এখানে লেখেন 800, তাহলে দেখেন কত হলো? 10টা কোয়ান্টিটি হলো। এটার একটার দাম 800 করে, তাহলে 5টার দাম 5 8 40, মানে এখানে 4000 হবে। তাহলে এখানে এসে প্রথমে অ্যামাউন্ট দিবেন, আর এইখানে দিবেন হচ্ছে 4000, দেখবেন এটা 5টা হয়ে গেছে, 5 8 40। এইভাবে কাজটা করতে হবে। আচ্ছা, এবার দেখেন আমার মোটামুটি ডান। এখন আমি এটাকে সেভ দিব। এবং এটা কত তারিখে করতে বলছে? এটা বলছে 7ই জানুয়ারি। তাহলে আমরা এখানে লিখব 7ই জানুয়ারি, যে ইনভয়েস ডেট হবে 7ই জানুয়ারি দিবেন। দিয়ে আর এগুলো তো অলরেডি আমরা কাস্টমাইজ করে ফেলেছি। এখন আপনি সেভ অ্যান্ড ক্লোজ করবেন। তাহলে একটা ইনভয়েস থেকে আপনি মানে এস্টিমেট থেকে আপনি একটা ইনভয়েস করে ফেললেন। এরপরে আসেন পরবর্তীতে দেখেন 10 তারিখে বলছে যে মানে অবশিষ্ট যতটুকু আছে ততটুকু পাঠাইতে হবে। অবশিষ্ট কতটুকু আছে? 12-র মধ্যে 7 বাদ দিলে 5 থাকে, 14-র মধ্যে 4 বাদ দিলে 10 থাকে, 10 বাদ দিলে 4 থাকে, 8-এর মধ্যে 5 বাদ দিলে 3 থাকে। এখন এই কোয়ান্টিটিগুলো দিয়ে আপনাকে ইনভয়েস করতে হবে। এইবার আপনাকে আর কাস্টম করতে হবে না, আপনি রিমেইনিং যেইটা থাকবে ওইটা দিয়েই করবেন। এখন এটা কোথায় গিয়ে কিভাবে করবেন আমরা আবার যাব এখানে, অথবা আপনি এইখানে আসতে পারেন, যে ম্যাগনিফাই গ্লাস, এখানে সর্বশেষ যে ইনভয়েসটা হয়েছে আপনি এখানে যেতে পারেন, অথবা আপনি যাবেন এস্টিমেটে। মূলত আমার এস্টিমেট দরকার, এটা না, এটা তো আমার হচ্ছে ইনভয়েস। আমি এস্টিমেটে যাব, এই হচ্ছে আমার এস্টিমেটটা আমি ওপেন করব। ওপেন করে এরপরে আমি এইখানে দেখেন আবারও লিখবেন হচ্ছে ক্রিয়েট ইনভয়েস। এইবার এসে যেটা করবেন রিমেইনিং টোটাল অফ অল লাইন, জাস্ট এখানে ক্লিক করেন, করে আপনি ক্রিয়েট ইনভয়েসে চলে যান। ক্রিয়েট ইনভয়েসে গেলে এখানে গিয়ে আপনি জাস্ট কি করবেন 10 তারিখ দিবেন। 10 তারিখ দিলে আপনার ইনভয়েস নাম্বার 2 হয়ে যাবে, এবং এখানে দেখেন 5 4 3 অটোমেটিক্যালি আপনার রিমেইনিং যেটা সেটা চলে আসছে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে আমি কি এখানে বেশি করতে পারবো কি না। আচ্ছা, উত্তর হচ্ছে পারবেন, কিন্তু আপনাকে এখান থেকে করতে হবে, কিন্তু এইখানে আসলে আর হবে না, রিমেইনিং টোটালে আসলে হবে না, কাস্টমে গেলে হবে। এইখানে আসলে পারবেন না, আপনার এখানে মানে অবশিষ্ট যে দুইটা মানে রিমেইনিং আসলেই যতটুকু বাকি আছে ঠিক ততটুকু দেখাবে না। আপনি যদি এখানে 5-এর জায়গায় ধরেন আপনি 7টা নিতে চান, কাস্টমসে গিয়ে আপনি 5-এর জায়গায় 7 করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এবার আপনি 7 ক্লোজ করে দেবেন। তাহলে আমরা একটা এস্টিমেটের মাধ্যমে 2টা ইনভয়েস ক্রিয়েট করলাম। এখন এই যে আমি যে টোটাল 3টা ট্রানজ্যাকশন করেছি, একটা হচ্ছে এস্টিমেট আর 2টা হচ্ছে ইনভয়েস। এই 3টা আপনি কিভাবে দেখবেন? এই যে কাস্টমারে যাবেন, কাস্টমারে গেলে আমার কাস্টমারের নাম হচ্ছে আলেকজান্ডারের এই হচ্ছে আমাদের আলেকজান্ডারে এসে আপনি জাস্ট ক্লিক করেন, করে এখানে দেখেন আমার টোটাল, খেয়াল করে দেখেন এখানে আমার টোটাল হচ্ছে ইনভয়েস আছে কয়টা? একটা হচ্ছে এস্টিমেট, এটা ক্লোজ হয়ে গেছে। 2টা ইনভয়েস আছে, এবং কোনটা কোন তারিখে সেটাও এখানে বলা আছে, ইনভয়েস নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আপনারা যেটা করবেন, এটার কাজ কিন্তু এখনও শেষ হয়নি, এটার কাজ আরও বাকি আছে। এখানে বলছে যে পেমেন্ট করছেন 16ই জানুয়ারি এবং $1338 এটা ডিরেক্টলি ব্যাংকে পাঠাইছেন। এই অংশটুকু আমরা পরে করতেছি, হ্যাঁ, এই অংশটুকুর কাজ আমরা পরে করব। ফার্স্টে হচ্ছে আমরা একটা এস্টিমেট করলাম, এবং এখান থেকে 2টা ইনভয়েস মানে ক্রিয়েট করেছি একটা এস্টিমেটের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন আমি যদি ডিরেক্টলি ইনভয়েস করতে চাই, দেখেন আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো দেবো আমি আজকে, প্রত্যেকটা কাস্টমারের আন্ডারে
2টা 3টা 4টা করে ট্রানজ্যাকশন আছে। আপনারা যখন হোমওয়ার্ক দিবেন তখন প্রথমে একটা মাস্টার ফোল্ডার ক্রিয়েট করবেন, কুইকবুকস অ্যাসাইনমেন্ট 3, সেটার মধ্যে এখানে যতগুলো কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমারের নামে আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করবেন, করে আপনি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে এখান থেকে ডাউনলোড করবেন। এই যে এখান থেকে এসে আপনি প্রিন্ট করবেন একটা, তারপর হচ্ছে এটা করবেন 2টা, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরেন এটা করবেন 3টা, ঠিক আছে। এখানে আরও যদি কোনো ট্রানজ্যাকশন থাকে সেটাও করবেন। আলাদা আলাদা পিডিএফে ডাউনলোড করে আপনি ওই ফোল্ডারের মধ্যে রাখবেন। এছাড়াও আপনি এইটার সামারিটাও ডাউনলোড করবেন। এই হচ্ছে সামারি, খেয়াল করে দেখেন। তাহলে সামারির সাথে মেলানো হবে যে এই কাস্টমারের আন্ডারে যতগুলো আপনার ট্রানজ্যাকশন ছিল সবগুলো আপনি দিয়েছেন কিনা, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা পেমেন্ট ইস্যুতে পরে যাব। এখন আপনার অ্যানাদার একটা ক্লায়েন্ট আছে জেমস ওয়াকার, তিনি আপনাকে বলছে যে সে মানে 14ই জানুয়ারিতে সে কিছু প্রোডাক্ট কিনবে এবং এটার জন্য কোনো কোটেশন আপনার কাছে চাই নাই, সে ডিরেক্টলি অর্ডার দিছে, একদম ডিরেক্ট অর্ডার হলে আমাদের কি করতে হবে দেখেন। ডিরেক্ট অর্ডার হলে আমরা যে কাজটা করব, এখানে সরাসরি ইনভয়েস ক্রিয়েট করব। আমরা এখন আর কি করব না, আমরা এখন আর হচ্ছে কোনো এস্টিমেট বা কোনো কোটেশন আমরা ক্রিয়েট করব না। তাহলে দেখেন এটা আমরা কিভাবে করি, আমরা চলে যাব ডিরেক্টলি এইখানে, দেখেন এই রিকোয়ারমেন্টে যাব, দেন হচ্ছে আমরা এই প্লাস আইকনে কি ইনভয়েস, ডিরেক্টলি ইনভয়েস করব। মনে রাখবেন ইনভয়েস করা মানে বাকিতে মাল বিক্রি করা, এই কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। এইবার আসেন হচ্ছে আমরা চলে যাব এখানে জেমস ওয়াকার, এই ব্যক্তির নাম এখানে আছে কিনা একটু চেক করে দেখব। আরেকটা কথা মনে রাখবেন, যখনই আপনি ইনভয়েস ক্রিয়েট করবেন তখন এই কলামটা ম্যান্ডেটরি, অর্থাৎ কাস্টমারের নাম ম্যান্ডেটরি, ঠিক আছে। এরপর আসেন ডেট বলছে হচ্ছে 14 জানুয়ারি। তারপরে আসেন হচ্ছে নাম্বার, তো অটোমেটিক্যালি চলে আসছে। এখন আপনি আইটেমগুলো দেবেন, আইটেম হচ্ছে এখান থেকে কপি করেন, আইটেমগুলো না থাকলে ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমরা অলরেডি গত ক্লাসে অ্যাড করেছি, ওই আইটেমের বাইরে কোনো আইটেম এখানে দেওয়া হয়নি। জাস্ট আমরা দেখে লিখব। এখানে আমাদের রিকোয়ারমেন্ট থাকবে, ক্লায়েন্ট আমাদেরকে এগুলো প্রোভাইড করবে। এরপরে আসেন হচ্ছে এখানে কোয়ান্টিটি হচ্ছে 4, 5, 8, তাহলে এখানে লিখব 4, 5, 8। আচ্ছা, এখানে রেটগুলো অটোমেটিক্যালি চলে আসছে, এখানে রেটের ব্যাপারে কিছু বলে নাই, তার মানে যেই রেট আমাদের ডিফল্টে আছে সেই রেটেই আমরা বিক্রি করব। এরপর আসেন হচ্ছে ডিসকাউন্ট আছে এবং ট্যাক্স আছে, ট্যাক্স হচ্ছে 20, 20, 5, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 20, এটা লিখব হচ্ছে 20, এটা লিখব হচ্ছে 5। কুইকবুকস একটা সুবিধা আছে, এখানে আপনি যে রেটগুলো দেখতে পারবেন এগুলো সবই সেলসের রেট, ঠিক আছে, এখানে পারচেজের কোনো রেট আসবে না। এরপর হচ্ছে ডিসকাউন্ট, এখানে দেখেন 2 ধরনের ডিসকাউন্ট আছে, একটা আছে হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্ট আর একটা আছে ডিসকাউন্ট ভ্যালু। আমরা যদি ডিসকাউন্ট পার্সেন্ট দেই তাহলে এখানে পার্সেন্ট দিব, মানে শুধু সংখ্যা লিখলেই হবে। আর যদি আমরা ভ্যালু দেই তাহলে এখানে ধরেন আমি দিলাম 100, তাহলে এখানে $100 আমার ডিসকাউন্ট হিসাবে কাউন্ট হবে। যেহেতু আমাদের সিস্টেমে বলছে ডিসকাউন্ট 4% প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, তাহলে আমি সাব টোটালের উপর 4% করে দিলাম। এখন আপনারা কেউ বলতে পারেন যে যদি এটাতে 5%, এটাতে 10%, এটাতে 20% এরকম কোনো ডিসকাউন্ট থাকে সেই ক্ষেত্রে কিভাবে করব ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে পার্সেন্টেজ এবং আমরা টোটাল অ্যামাউন্ট দুইটার প্রসেসটাই জানলাম। এরপর আমরা এখানে 7 ক্লোজ করে দেব। 7 ক্লোজ করে দিলে আমাদের ইনভয়েস কিন্তু 1003 ক্রিয়েট হয়ে গেছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে 1003-এ আপনি যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের ইনভয়েস এবং এটা আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে। আচ্ছা, এইবার দেখেন যে আমরা কাস্টমাইজ ইনভয়েস করেছিলাম, আমরা কাস্টমাইজ এস্টিমেট করি নাই। আমি যখন কাস্টমাইজ করেছিলাম তখন 3টা ওয়ে দেখাইছিলাম, একটা হচ্ছে কাস্টমাইজ ইনভয়েস, একটা হচ্ছে কাস্টমাইজ এস্টিমেট, আর একটা ছিল হচ্ছে সেলস রিসিট। এই 3 ধরনের
টেমপ্লেট আপনি তৈরি করতে পারেন। আমি শুধু কাস্টমাইজ ইনভয়েস করেছিলাম, এখন দেখেন কাস্টমাইজ ইনভয়েস কিন্তু চলে আসছে আপনার। এখন আমরা আপনাকে দেখাইতে পারবো যে আমাদের যে টেমপ্লেট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই টেমপ্লেটে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। এবার দেখেন যে সেই টেমপ্লেটে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এভাবে টেমপ্লেটে প্রিন্ট করতে পারবো। এইবার আসেন হচ্ছে আমরা এখানে এটাকে 7 ক্লোজ করে দেই, যেহেতু আমাদের অলরেডি এটা ক্রিয়েট করা আছে। আচ্ছা, এখন এখান থেকে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে, ধরেন এখান থেকে কোনো একটা ফেরত আসছে, তাহলে আপনি এটাকে কিভাবে দেখাবেন? এবার আসেন আমরা একটু সেটা দেখাই। আপনি এই ইনভয়েসের টাকা এখনো পান নাই, ইন দ্য মিন টাইম 2টা প্রোডাক্ট ফেরত আসলে আপনি এটাকে ক্রেডিট নোট কিভাবে করবেন, মানে বিক্রয় ফেরত কিভাবে করবেন। দেখেন আমি আলাদা একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে আমি হচ্ছে এইখান থেকে ধরেন এই যে এখান থেকে ধরেন এই আইটেমটা একটা ফেরত আসছে আর এই আইটেমটা একটা ফেরত আসছে, তাহলে 2টা ফেরত আসছে। এখন এটা আপনি কিভাবে দেখাবেন? এইবার আসেন হচ্ছে আমরা আলাদা একটা ট্যাব নিব, ওই ট্যাবে আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে প্লাস নিউ আইকনে এসে আমরা কাস্টমারের আন্ডারে গিয়ে ক্রেডিট নোট, এটাকে বলা হয় বিক্রয় ফেরত। এই ক্রেডিট নোটের সাহায্যে এটাকে আমরা সেটেল করব। কিভাবে করব দেখেন, আমরা প্রথমে কাস্টমারের নাম দিব, কাস্টমারের নাম হচ্ছে জেমস অকার, জেমস অকারে যাব, এই হচ্ছে জেমস অকার। তারপরে হচ্ছে আমরা ফেরতটা কবে পাবো, 17 তারিখে। আপনি 1-2 দিনের মধ্যেই ফেরত যদি দেয় তাহলে সে আপনি নেবেন, আদারওয়াইজ তো নেবেন না। আমি এই জন্য 3 দিন পরে দিলাম। এরপর আসে হচ্ছে আইটেম, কোনটা ফেরত আপনি পাচ্ছেন। ধরুন এই আইটেমটা ফেরত পাচ্ছেন, এই আইটেমটা আমরা এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা এই আইটেমটা পাচ্ছি। এটা ধরেন আপনি একটা ফেরত আসছে, ট্যাক্স কত পার্সেন্ট ছিল? এটা 20%, তাহলে এখানে 20% দিবেন। সব কিছু ঠিকঠাক মতো বসাইতে হবে। ডিসকাউন্ট ছিল 4% দিয়ে দিবেন। ধরলাম এই একটাই ফেরত আসছে, তাহলে আপনি একটা ফেরত দেওয়ার ক্ষেত্রে ক্রেডিট নোট ইস্যু করবেন, নাম ঠিকঠাক মতো দিবেন, ডেট ঠিক মতো দিবেন, আইটেম ঠিক মতো দিবেন, ঠিক আছে। তারপর আপনি এটাকে 7 ক্লোজ করে দেবেন, তাহলে আপনার এই ক্রেডিট নোট কিন্তু ইস্যু হয়ে গেল, ঠিক আছে। এভাবে আপনি ক্রেডিট নোট ইস্যু করবেন। এবার আসেন হলো ক্রেডিট নোট ইস্যু করার পরে এখন আপনি যদি পেমেন্ট রিসিভ করতে চান, এটাতেই যদি আমরা আসি, যেমন 20 তারিখে এসে আপনি 60% আপনি রিসিভ করেছেন আনডিপোজিটেড ফান্ডের মাধ্যমে। এইবার আসেন হচ্ছে আমরা এই যে দেখেন ইনভয়েস নাম্বার 3, এইটা আমরা রিসিভ করেছি কত পার্সেন্ট? 60%। জাস্ট এখন আমি ক্লিক করলাম, এখানে এসে দেখেন আমার ইনভয়েসের টোটাল ভ্যালু ছিল হচ্ছে, এই ব্যক্তির আবার আগেও মানে ছিল অকারের আগেও একটা ওপেনিং ব্যালেন্সের একটা ইস্যু ছিল, ওইটা আমাদের এই ইনভয়েসের সাথে চিন্তা করার দরকার নাই। আমি যেই ইনভয়েসটা করেছি 1003, এখান থেকে একটা ফেরত ছিল, সেটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেছে 2500 থেকে। এখন আপনার $2407 পে করলে হবে, আপনি এই টাকাই পাবেন। এখন এই টাকার মধ্যে সিস্টেম বলছে যে 60% আপনি টাকাটা পাবেন। আচ্ছা, এইটার ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে টোটাল ডিউ আমার 2467.68। খেয়াল করেন, এটা হচ্ছে আমার টোটাল ডিউ। এই ডিউয়ের হচ্ছে 60% আপনি পাবেন 20 তারিখে, ঠিক আছে। আর বাকি 30% মানে এই টাকার বাকি 30% পাবেন 22 তারিখে। আর ডিউ থাকবে 10%, এইটা আপনার ডিউই থাকবে। দেখেন এখন আপনি 3টা যোগ করে দেখেন এটা সমান হয় কি না। এই দেখেন 2407.68, 2407.68। তার মানে আমরা প্রথম স্টেপে $1444.61 একটা চেক পাবো। সেই চেকটা আমাদের আনডিপোজিটেড ফান্ডেই থাকবে। পরবর্তীতে আমরা আরও একটা চেক পাবো, যেটা 22 তারিখে পাবো $722, এবং বাকি থাকবে 240, এটা ডিউ থাকবে। এটা আমরা একটু পরে দেখাবো। তাহলে আমরা 20 তারিখে ডেট দিই, 20 তারিখের ডেট দিয়ে আমরা এখানে এসে
ধরেন ডিরেক্ট ডেবিট, টাকাটা আপনি আনডিপোজিটেড ফান্ডে রেখেছেন। আনডিপোজিটেড ফান্ড জিনিসটা কি? এটা হলো ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করে আপনি চেক পেয়েছেন, চেকটা এখনো ব্যাংকে জমা দেন নাই, চেকটা এখনো ব্যাংকে জমা দেন নাই, তার মানে এটা আপনার কাছেই রয়েছে, আপনার ড্রয়ারে আছে অথবা আপনার হাতেই আছে, সেই জন্য এটাকে আপনি আনডিপোজিটেড ফান্ডে দেখাবেন। আসেন আমরা আনডিপোজিটেড ফান্ড কীভাবে দেখাই। ডিরেক্ট ডেবিট, এখানে অ্যামাউন্ট ডেট লিখবেন 20 তারিখ, তারপর এখানে রেফারেন্স নাম্বার যদি থাকে, মানে আপনি একটা চেক নাম্বার পেয়েছিলেন, সেই চেক নাম্বার দিলেন, এখানে টাকাটা ব্যাংকে জমা দেন নাই সেজন্য এখানে আনডিপোজিটেড ফান্ড লিখলেন, আর ক্যালকুলেশনটা আপনি এখানে করে নিন। করে নিলে যেটা হবে আপনার হিসাবটা মানে ঠিক থাকবে। এখানে এসে আপনি যতটুকু পাচ্ছেন ঠিক ততটুকুই লিখবেন, লিখে আপনি এই যে 7 ক্লোজ করে দেবেন, তাহলে ফার্স্ট পেমেন্টটা আপনি পেয়ে গেলেন। এরপরে আসে হচ্ছে সেকেন্ড পেমেন্ট। সেকেন্ড পেমেন্ট হচ্ছে আমাদের, আমরা আবারও চলে যাব ওই ব্যক্তির কাছে যে ব্যক্তির জেমস অকার, জেমস অকারের ইনভয়েস আমি আবারও চলে যাব। এখানে এসে আমরা একটু আগেই হিসাব করেছিলাম যে 722.30, এটা হচ্ছে আমরা 22 তারিখে পাবো। তাহলে এখানে এসে আপনি লেখেন, রিসিভ পেমেন্টে যান, রিসিভ পেমেন্টে গিয়ে এখানে লেখেন 22 তারিখ, এখানে লেখেন হচ্ছে, এখানে চেক লেখেন, এখানে আনডিপোজিট ফান্ড ঠিক আছে, এইখানে লেখেন হচ্ছে আপনার 722, দেখেন 722 আপনি হিসাব কিন্তু আগে করে নেবেন, এখানে এসে হিসাব করলে ভুল হবে কিন্তু, কারণ আপনার এখানে 763 যেটা ছিল, আমরা অনেক সময় যে ভুলটা করি যে এখানে আমাদের ধরেন টোটাল 2407 থাকে, পরে থাকে হচ্ছে আপনার 963 উপরে আমরা 30% করি, এটা কিন্তু হিসাব ভুল। আপনি এখানে হিসাবটা আগে করে নেবেন, করে দেন হচ্ছে আপনি এখান থেকে দেখে দেখে এখানে আপনি অ্যামাউন্টটা লিখবেন। লেখার পর এইটা আপনি এই চেকটাও আনডিপোজিটেড ফান্ডেই রাখছেন, এখানেও আপনার একটা নাম্বার আছে চেকের, সেই চেক নাম্বারটা আপনি লিখে দিলেন এবং আপনি এখানে 7 ক্লোজ দিলেন। ক্লোজ দেওয়ার পরে আমার এখানে বলা আছে যে 240.77 এটা থাকবে হচ্ছে আপনার এই ইনভয়েসের ডিউ, এইটা পরবর্তী দিয়ে কোনো সময় আপনি পাবেন। আমরা এটার সাথে মিলাবো যে এই ইনভয়েসের 1003 নাম্বার যে ইনভয়েসটা, এই ইনভয়েসের আমার এখন ডিউ অ্যামাউন্ট এটার সাথে মিলে কিনা, 240.77 এর সাথে মিলে কিনা, অবশ্যই মিলবে যদি আপনার হিসাব ঠিক থাকে। এই দেখেন, আচ্ছা এখানে যেটা করবেন আপনি এটা দেখলে হবে না, আপনি এখানে জাস্ট রিসিপ্ট মানিতে যাবেন, তখন আপনি দেখতে পারবেন যে এটার আসল ডিউটা কত। এবার দেখেন, আচ্ছা এটাকে আমি কেটে দিয়ে আবার ঢুকি, মনে হয় নেটওয়ার্ক সমস্যা। আমরা চলে যাব 1003-এ। 1003-এ যাওয়ার পরে এখানে এসে আমরা ওই ইনভয়েসটাতে গিয়ে চেক করে দেখব যে ডিউ অ্যামাউন্ট আমার হিসাবটা আমি ম্যানুয়ালি যেটা করেছিলাম সেই হিসাবের সাথে ম্যাচ করে কিনা, কারণ একটা ক্রেডিট নোট আছে তো ওইটা অবশ্যই আপনার কনসিডার করতে হবে। যে রিসিভ পেমেন্টে যাবেন, রিসিভ পেমেন্টে গিয়ে আচ্ছা এটা ওপেন হতে থাক, আমরা একটু ইয়াতে যাই, এই প্রথম যেটা করেছিলাম এটাতে যাই। এখানে এসে দেখেন আমরা এখানে ইনভয়েস করেছিলাম 2টা, এখানে এসে আমি বলেছিলাম যে 16ই জানুয়ারি 1338.08 এই টাকাটা ডিরেক্ট আমার হচ্ছে ব্যাংক অফ আমেরিকাতে ডিপোজিট হয়েছে। তাহলে এটা আমরা একটু এখানে কিভাবে দেখাবো, প্রথমে আমরা হচ্ছে ইনভয়েস সেন্টারে যাব, ইনভয়েস সেন্টারে যাওয়ার পরে আলেকজান্ডারে যাই, আমরা অসুবিধা নাই, যদি অল ইনভয়েস থেকে আমরা চাইলে দেখতে পারি,
শুধু ইনভয়েসে গেলেও পাবো, শুধু ইনভয়েসে গেলে শুধু ইনভয়েসেরগুলোই পাবেন। আর অল সেলসে গেলে আপনি যেগুলো ইনভয়েস, যেগুলো ধরেন আপনার রিসিট, সবই আপনি পাবেন। এখানে এসে আলেকজান্ডারে যাব আমরা। আলেকজান্ডারে গেলে এই যে দেখেন পেমেন্ট, আলেকজান্ডারে ক্লিক করব, করার পরে এখানে আমাদের দুইটা ইনভয়েস আছে। আমরা প্রথমে যে কোনো একটা ইনভয়েসের উপরে ক্লিক করব। দেখেন একটু নিচে যাই, এখানে এসে আমরা জাস্ট ধরেন যে কোনো একটাতে রিসিভ পেমেন্টে ক্লিক করব, করার পরে এটি কিন্তু বাকি টাকা যখন আমরা পাবো তখনই আমরা এই মেনুটা ব্যবহার করব, অন্যথায় কিন্তু করব না। এখানে এসে দেখেন আমাদের ইনভয়েস দুইটা, এই দুইটা ইনভয়েস আমাকে কিন্তু এখানে জাস্ট বলছে 1338.04 এই টাকাটা 16/3 পেয়েছে। এখন আমরা ধরেন এই কাস্টমারের কাছে $11,016 পাবো, ঠিক আছে। এখানে এসে আমরা কত তারিখ, 16ই জানুয়ারি দিব, ডিরেক্ট ডেবিট বলছে, ডিরেক্ট ডেবিট দিব। এখানে এসে ব্যাঙ্ক অফ আমেরিকা দিচ্ছে, এখানে ব্যাঙ্ক অফ আমেরিকা নামে কোনো ইয়া নাই আমার, আমি একটা মানে ব্যাঙ্ক অফ আমেরিকার নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ডিরেক্টলি এখান থেকেই করতে পারবো। দেখেন এটা লিখবো হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা অ্যাকাউন্ট টাইপ ক্যাশ ব্যাঙ্ক। আচ্ছা, এখানে এসে আমরা এটা দেবো হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং এটা দেবো হচ্ছে ব্যাঙ্ক অফ আমেরিকা। নাম্বার থাকলে দিতে পারেন। ব্যালেন্স ধরে নিচ্ছি ব্যালেন্স আছে 4000 এবং ব্যালেন্স যখন দেবেন তখনই ডেটের একটা ইস্যু থাকবে, ঠিক আছে। এরপর 7 ক্লোজ দেবেন। 7 ক্লোজ দিলে তখন আমাদের এই ব্যাংকে টাকা থাকবে। আমরা এখানে লিখব হচ্ছে ব্যাঙ্ক অফ আমেরিকা, এই যে ব্যাঙ্ক অফ আমেরিকা পাওয়া গেছে। এই অ্যাকাউন্টে আমাদের টাকাটা ডিপোজিট হবে। কত টাকা হবে এখানে আমরা সেটা লিখব, 1338.04। আচ্ছা, এটা যখন দিব অটোমেটিক্যালি কুইক বুকস কী করবে, দুইটা ইনভয়েসের মধ্যে যেটা আগে সেই ইনভয়েস থেকে অ্যামাউন্টটা মাইনাস দেখাবে। তাহলে আমাদের 1338.04 এই টাকাটা আমরা পাচ্ছি। 1338.04 একটা পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকেছে। এখন আমি 7 ক্লোজ করে দেব। তাহলে এইটার জন্য আমাদের এই পর্যন্তই মানে অ্যাক্টিভিটি থাকবে, বাকিটা আমাদের ডিউ থাকবে। বাকিটা নিয়ে আমাদের এই অ্যাসাইনমেন্টে কোনো কাজ নাই। তারপরে ধরেন আমরা জেমস ওয়াকারের এখানে দুইটা কাজই করছি, একটা ডিউ আছে। এই ডিউটা আমি একটু দেখাবো, কিন্তু এইবার আসছে মনে হয়, কিন্তু যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে না। আচ্ছা, এটা যদি এখানে না হয় আমরা অন্যভাবে একটু দেখি। এই জেমস ওয়াকারের ইয়াতে চলে যাই, দেখেন লেজারে চলে যাই। জেমস ওয়াকারের লেজারে গেলে তখন আমরা এখানে দেখব যে এখানে আমাদের ওই অ্যামাউন্টটা শো করে কিনা। 43টা কাস্টমার আছে এখানে আমাদের। জেমস ওয়াকার পাওয়া গেছে। জেমস ওয়াকারে যাব, এখানে এসে ওনার যে লেজার, এখানে আমাদের মূলত ওনার হচ্ছে আরও আগেও একটা ইয়া ছিল, ইনভয়েস ছিল। এই 138 আপনার যদি এখান থেকে মাইনাস করেন তাহলে কত হয়, আমরা যে রিসিভ পেমেন্টে যাই, এখান থেকে রিসিভ পেমেন্টে গেলে এইবার দেখেন যে 240, আমি এটাই দেখাতে যাচ্ছিলাম, 240.77 এটা কিন্তু আমাদের ম্যাচ করেছে। এটাই আমাদের ডিউ আছে, এটা আমাদের ডিউ থাকবে। এটা আমি এখনও পেমেন্ট দেখাবো না, কারণ এটার পেমেন্টের ব্যাপারে কিছু বলা আমাদের এই শিটে নাই, এজন্য আমি দেখাচ্ছি না। তাহলে আমরা এখানে কি কি মানে কোন কোন টুলস আমরা শিখলাম একটু রিক্যাপ করি। ইনভয়েস মানে বাকিতে মাল বিক্রি করলে আমরা ইনভয়েস মেনুটা ব্যবহার করব। রিসিভ মানে হচ্ছে বাকিতে মাল বিক্রি করে আমরা যখন বাকিতে মাল বিক্রি করে যখন টাকা পাবো তখন আমরা রিসিভ পেমেন্টের মাধ্যমে টাকাটা রিসিভ করব। আর স্টেটমেন্ট এখনও দেখানোর সময় আসে নাই। এস্টিমেট হচ্ছে আমরা যদি কোনো একটা অফার পাই, দেখেন আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলবে
যে তুমি কোটেশন দাও, ঠিক আছে, ঠিক আছে। কোটেশন মানে হচ্ছে আপনাকে সে হচ্ছে জিজ্ঞাসা করছে যে আপনি এই প্রোডাক্টগুলো কত রেটে সেল করবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যেই অপশন ব্যবহার করে আমরা হচ্ছে প্রাইসের হিসাবটা আমরা ক্লায়েন্টকে দেখাবো বা প্রপোজাল পাঠাবো, সেটাই হচ্ছে এস্টিমেট। ক্রেডিট নোট হচ্ছে আমরা বিক্রি করার পরে কোনো প্রোডাক্ট যদি ফেরত আসে, বাট আমি এখনও কোনো টাকা পয়সা পাইনি, সেই ক্ষেত্রে আমরা ক্রেডিট নোট করব। তারপরে হচ্ছে সেলস রিসিট। সেলস রিসিটে যাওয়ার আগে আমি আরও কিছু কাজ এখানে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে যদি আমাদের মানে ডিসকাউন্টের যে ব্যাপারটা, এখানে অনেক ধরনের ডিসকাউন্ট আছে, আমি একটা ডিসকাউন্ট দেখিয়েছি মাত্র। এখানে যদি আমরা ডিসকাউন্টটা এইভাবে দেখাই, যেমন এই প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা দেখাই যে মানে এই ইনভয়েসের ক্ষেত্রে যদি দেখাই যে আমাদের এখানে লুকাস জেমস, উনি ওনার কাছে আমি কোনো প্রোডাক্ট সেল করব, সেই ক্ষেত্রে আমার এখানে কোয়ান্টিটিগুলো দেওয়া আছে, আইটেম দেওয়া আছে, ডিসকাউন্ট দেওয়া, সরি ট্যাক্স দেওয়া আছে এবং ডিসকাউন্ট দেওয়া আছে। ডিসকাউন্টগুলো এক একটা আইটেমের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে। এখন এইটা আমরা কিভাবে এন্ট্রি করব? কুইক বুকসে আমরা এইটা এন্ট্রি করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এখানে একটা ফরম্যাট অর্থাৎ একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেই ফর্মুলাটা কি? প্রথমে আমরা একটু ইনভয়েসে চলে যাই। আমরা একদম রেগুলার ইনভয়েস যেভাবে করি ঠিক সেভাবে আমরা একটু ট্রাই করব। আচ্ছা, তার আগে আমরা একটু এটা প্র্যাকটিস করে নিই। এটা হচ্ছে একদম ওভারঅল 200, ঠিক আছে। ধরেন আমি একটা ইনভয়েস ক্রিয়েট করব, ধরেন আমি হচ্ছে এলিস গ্রিনের হচ্ছে এখানে আমি এলিস গ্রিনের নামে একটা ইনভয়েস ক্রিয়েট করব এবং ইনভয়েসে আমাদের এখানে ধরেন কী কী আইটেম আমরা নিব, এখান থেকে র্যান্ডমলি কয়েকটা আইটেম নিই। এখানে আমাদের মোটামুটি অনেকগুলো আইটেম আছে। আইটেম ধরেন এই 2টা আইটেম নিলাম। 2টা আইটেম নেওয়ার পরে এটা ধরেন হচ্ছে 12টা, এটা ধরেন আমি 10টা বিক্রি করব। এটা হচ্ছে 20%, এটা ধরেন 5%, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে আমাদের টোটাল এখানে আসছে $3042। এখানে আপনি ওভারঅল মানে ভ্যালু ধরুন $100 আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। এই $100 কি হচ্ছে আনুপাতিক হারে এখান থেকে কিছু মাইনাস হচ্ছে, এখান থেকে কিছু মাইনাস হচ্ছে। কীভাবে হচ্ছে দেখেন, হিসাবটা হলো এমন যে মানে আপনি তো বলে দেন নাই যে এটাতে কত এটাতে কত, ও হিসাব করে অটোমেটিক্যালি মানে আপনার ডিসকাউন্টটা বের করবে আনুপাতিক হারে। যেমন 960 ছিল, এখানে হয়ে গেল 925, এটার উপরে ভ্যাট। আমরা জানি যে ভ্যাট ক্যালকুলেশন হয় আপনার ডিসকাউন্ট। এখানে ছিল 1800, এখানে হয়ে গেল 1734। তাহলে এই দুইটার ডিসকাউন্ট মানে 102টার মধ্যে আলাদা আলাদা করে ভাগ হয়ে গেছে। এখন এটা কিভাবে হয়েছে দেখেন, আমি যদি একটা বুঝাই তাহলে আরেকটা আপনারা এমনি বুঝবেন। ক্যালকুলেটারে যাব আমরা, এখানে এসে 960, খেয়াল করেন 960 আর হচ্ছে 1800 দুইটা মিলে 2760। আপনি এখানে 960 লেখেন, 960 ভাগ হচ্ছে 2760 ইন্টু দেন হচ্ছে 100, কারণ 100 হচ্ছে টোটাল ডিসকাউন্ট। কত হলো 34 হচ্ছে আপনার প্রথম যে প্রোডাক্ট এটা থেকে ডিসকাউন্ট অটোমেটিক্যালি মাইনাস হবে। এখন আপনি 960 এখান থেকে বিয়োগ করেন, তাহলে কত হলো দেখেন 925, এই হচ্ছে 925.22, ঠিক আছে। 925.22 এটার উপরে 20% ডিসকাউন্ট এই ট্যাক্স। আর পরেরটা হচ্ছে 100 থেকে আপনি 34 মাইনাস করলে যেটা হয় সেই অ্যামাউন্টটা আপনার 1800 থেকে মাইনাস হয়ে বাকি টাকার উপরে ভ্যাট ক্যালকুলেশন হয়েছে। এভাবে তারা ক্যালকুলেশন করবে। সো আমরা এটাকে 7 ক্লোজ করে দেব, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমরা যদি মানে একটা রাউন্ড ফিগার ডিসকাউন্ট দিই তাহলে বিষয়টা এরকম হবে। আর যদি আমরা আইটেম ওয়াইজ ডিফারেন্ট হয়ে থাকে, লাইক এই যেটা আছে আমি যদি এইটাই বলি, এই যে লুকাস জেমস, ধরুন আমরা এটাই করব। লুকাস জেমসে এসে আমরা ধরেন এখানে একটা ইনভয়েসের ইয়াতে যাব,
এখানে এসে আমরা এই লুকাস এর নামটা লিখব। এরপরে এখানে এসে আমরা হচ্ছে দিব ডেট দিব। ডেটের হচ্ছে এখানে 10ই মে 2023। তাহলে আমরা এখানে 10ই মে 2023 লিখি, 10ই মে 2023। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা এখানে আইটেমগুলো লিখব। ঠিক আছে, দেখেন অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল এভাবেই আমরা করব। তারপরে আসেন এটা, এরপরে আসেন হচ্ছে এরপরে দেন হচ্ছে এটা আইটেম যেভাবে ছিল আমরা সেভাবে নিলাম। দেখেন নেয়ার পর আমরা হচ্ছে এখানে কোয়ান্টিটি 10 13 16 14 10 13 16 14 এখানে লিখব 10, এখানে লিখব হচ্ছে 13 16 14, এখানে লিখব হচ্ছে 14। এরপর এখানে আমাদের যেই ডিসকাউন্ট যেই ভ্যাটের যে রেটগুলো ছিল সেই রেটগুলো আমরা দিব। 20 5 20 20, এখানে লিখব হচ্ছে 20 5 20 20। আচ্ছা, এইবার আসেন, এটা তো অ্যাজ ইউজুয়াল আমরা অলরেডি এই টাইপের ইনভয়েস কমপ্লিট করে ফেলেছি, বাট এখন ডিসকাউন্ট আছে এখানে দেখেন 10, এটা 15, এটা 7, এটা হচ্ছে 5। এখন প্রশ্ন হলো যে আমরা যদি এইখানে এই ডিসকাউন্টগুলো আমাদের রিপোর্টে দেখাইতে চাই, রিপোর্ট মিনস আমি যদি মানে প্রফিট অ্যান্ড লসে দেখাইতে চাই যে কতটুকু ডিসকাউন্ট আমি দিলাম, তাহলে ট্রিটমেন্টটা হবে একরকম। আর যদি আমি মনে করি যে না আমার ডিসকাউন্ট দেখানোর দরকার নাই, যেহেতু এটা কারবারি বারটা, না দেখালেও কোনো সমস্যা নাই, এটা কিন্তু আপনাকে দেখাইতে হবে সেটা এরকম না। আপনার অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মেনটেন করেও আপনি এটা না দেখায়ও আপনি চলতে পারবেন বা আপনি কাজটা করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার রেগুলার প্রত্যেকটা প্রোডাক্টের রেগুলার প্রাইস আপনার সিস্টেমে দেওয়া আছে, সেই সিস্টেম থেকে কতটা ডিসকাউন্টে আপনি বিক্রি করতেছেন সেটা আপনি রিপোর্ট আকারে মানে জানতে চান, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ডিসকাউন্টগুলোর অ্যামাউন্টগুলো আমরা রিপোর্টে আনবো। সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, আমরা এখানে একটা হচ্ছে প্রথমে কি করব, একটা রো এখানে ইনসার্ট করব, করে এখানে দেখেন ওই নামে কোনো ফর্মুলা ক্রিয়েট করা নাই। আমরা কি করব, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করব। দেখেন ফর্মুলাটার নাম দিব ডিসকাউন্ট অন প্রোডাক্ট। এই যে এটা দিব সার্ভিসের আন্ডারে, ঠিক আছে, এটার নাম দিব হচ্ছে ডিসকাউন্ট অন প্রোডাক্ট। এরপরে আসেন এখানে আমরা জাস্ট কি করব, সেলিং প্রাইসে এখানে লিখব ধরেন 0.10, এটা জাস্ট একটা ফর্মুলা দিয়ে আমি সেভ করলাম। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, হ্যাঁ, সেভ তো অলরেডি হয়ে গেছে, সেই জন্য আমাকে এখন অন্য একটা কাজ করা লাগবে। সার্ভিস ওখানে দেওয়া যাবে না, আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, মানে সেলস সেন্টারে যাবো। দেখেন সেলস সেন্টারে যাওয়ার পরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাবো, যেটা এইমাত্র আমরা ক্রিয়েট করলাম, এটা একটু এডিট করবো। এডিটটা কীভাবে করবো দেখেন, আমরা এখানে গেলে পাবো ডিসকাউন্ট অন প্রোডাক্ট নামে। আমি যদি এখানে সার্চ করি, সার্চ করে বের করতে পারবো। এখানে আমি সার্চ করব ডিসকাউন্ট অন প্রোডাক্ট, চলে আসছে। এটাকে আমরা এডিট করব। দেখেন এডিট করে এই যে টাইপটা সার্ভিস চেঞ্জ করব। টাইপটা কি দিব দেখেন, যেহেতু এটা ডিসকাউন্ট, এখানে যেটা দিবেন ওইটাই চার্ট অফ অ্যাকাউন্টে মানে আপনার হিট করবে, অর্থাৎ আপনার প্রফিট অ্যান্ড লসে হিট করবে। তাহলে আমরা এখানে দেবো ডিসকাউন্ট গিভেন। দেখেন ডিসকাউন্ট গিভেন নামে আমাদের একটা চার্ট অফ অ্যাকাউন্ট আছে, ডিসকাউন্ট গিভেন, এটা আমরা এখানে ট্যাগ করে দেব। তাহলে আমাদের হিসাবটা ঠিকঠাক মতো থাকবে। এরপর আসেন আমরা এখানে এসে ওই ডিসকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা এখানে আমরা খুঁজে বের করব। এই দেখেন ডিসকাউন্ট অন প্রোডাক্ট,
এখন এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের নিচে নিচে আমরা কি করব, এরকম হচ্ছে একটা করে রো ইনসার্ট করব, করে আমরা ফার্স্টে হচ্ছে ডিসকাউন্ট অন প্রোডাক্টটাকে নিয়ে আসি, তারপর বাকিটা আমরা করব। ডিসকাউন্ট অন প্রোডাক্ট এখানে দিব ডিসকাউন্ট অন প্রোডাক্ট প্লাস এখানে দিব ডিসকাউন্ট অন প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা দিলাম, দেওয়ার পরে এইবার আসেন এখানে আমাদেরকে যেটা করা লাগবে, ফার্স্ট হচ্ছে আমরা মানে রেটগুলো আগে ঠিক করব। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 10, 15, 7, 5, তাহলে আমরা এটা 10, এটা দিব হচ্ছে 15, এটা দিব হচ্ছে 7 মানে 07, ঠিক আছে? আর নিচেরটা ছিল হচ্ছে 5 মানে হচ্ছে 05। দেখেন আবার 5 দিয়ে না, 5 দিলে কিন্তু 50% বুঝাবে। আচ্ছা এটা গেল। এরপর আসেন হচ্ছে আমরা এই যে মানে 10% ডিসকাউন্ট কিসের উপরে? এই প্রোডাক্টের উপরে, ঠিক আছে? ধরেন নেপ্রোক্সেন, এটার টোটাল ভ্যালু হচ্ছে 1100। এই 1100 আপনি কোয়ান্টিটির ঘরে লিখবেন, কারণ এটা তো সার্ভিসের আন্ডারে করছেন, এটা আপনার কোনো ঝামেলা হবে না। এই 1100 10% কত হলো? 1100 10% হচ্ছে 110। এই 110 হচ্ছে 1100 থেকে মাইনাস হবে। মাইনাস হওয়ার পর যে অ্যামাউন্ট হবে সেটার উপর হচ্ছে আপনার এই ভ্যাট ক্যালকুলেশন হবে। আর একটা জিনিস খেয়াল করবেন যে আপনি শুধু এই ঘরে এগুলো দিলে হবে না, এই ভ্যাটের কলামে এটার রেগুলার প্রোডাক্টের যে ভ্যাট সেই ভ্যাটটাও দিতে হবে, তাহলে সে আপনার এইটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু হবে না। এটা গেল একটা। পরেরটাতে আসেন হচ্ছে ধরেন এখানে 1950, আপনি এই কোয়ান্টিটির ঘরে লেখেন 1950, এটার উপর 15% অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে 5% দেন, তাহলে আপনার মাইনাস হওয়ার পরে বাকিটার উপরে ভ্যাট ক্যালকুলেশন হবে। এখানে এসে আপনি দেন হচ্ছে 3680, 7%, এটা দেন হচ্ছে 20, তারপরে হচ্ছে এখানে আসেন হচ্ছে 1960, এর উপরে 5%, এটা দেন হচ্ছে 20%, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আপনার ফুল পেজ কভার করলাম। এখন এটাকে আমরা হচ্ছে কি করব, কাস্টমাইজে গিয়ে কি করতে পারি, প্রিন্ট করতে পারি, এবং এটা আপনাদের প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট ডিসকাউন্ট যদি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে মানে থাকে, তাহলে আমরা এভাবে কুইক বুকসের মাধ্যমে করব। যদি আমি চাই যে আমার এই ডিসকাউন্টটা আমি রিপোর্টে শো করব, তাহলে এটা দরকার। রিপোর্টে শো না করলে আমার দরকার নেই, আমি হচ্ছে সরাসরি কি করব, তখন আমি রেট কমাই দিব যদি রিপোর্টে দেখাইতে না চাই। দেখেন এখানে আমাদের একদম ডিটেলস আকারে আছে। যদি রিপোর্টে দেখাতে না চাই তাহলে আমি ডিরেক্টলি যেটা করব, খেয়াল করেন, ধরেন আমার একটা রেট আছে 500, আমি এটারে ডিরেক্টলি রেট কমাই দিব। এই 500কে কি করব, ইনটু দিয়ে 0.90 করব। দেখেন 0.90, তার মানে আমার রেট হবে 450। আমি রেটের কলামে 450 লিখবো, 500 আর লিখবো না, তাহলে আমার এভাবে আলাদা আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এটা গেল। তাহলে আমরা আশা করি মানে ডিসকাউন্টের যে 3 ধরনের প্রসেস ছিল, আমরা 3 ধরনের প্রসেসটাই শিখলাম। এইবার আসেন হচ্ছে আমরা যদি ইনস্ট্যান্ট মানে নগদ টাকায় যদি সেল করি, তাহলে আমরা কিভাবে এন্ট্রি করব নগদ টাকায়, কোনো বাকি নাই। তাহলে আমরা এখানে প্লাসে যাব। এই যে একটা প্রশ্ন ছিল, বলেন। যে ডিসকাউন্টের ক্ষেত্রে যে আমরা সার্ভিস লিখলাম, হ্যাঁ, এটা প্রোডাক্টের ক্ষেত্রেও কি সার্ভিস লিখবো, সার্ভিসের ক্ষেত্রেও সার্ভিস দিব, ব্যাপারটা এরকম? হ্যাঁ সব ক্ষেত্রে, কারণ তা না হলে তো আপনি যদি প্রোডাক্টের, আমি তো প্রোডাক্টের ক্ষেত্রেই লিখলাম ভাই, আমি তো আর কোনো সার্ভিস এখানে দেই নেই, সবই তো প্রোডাক্ট। শোনেন, মানে ডিসকাউন্ট অন প্রোডাক্ট এই নামটা সার্ভিসের আন্ডারে করবেন, কারণ আপনি যখন এই নামটা সার্ভিসের আন্ডারে করবেন তখন আপনি কোয়ান্টিটির মানে কলামে আপনি যাই কিছু দেন না কেন, এটা ইনভেন্টরিতে গিয়ে হিট করবে না। আর যদি আপনি ইনভেন্টরি লিখে যদি আপনি ওইখানে লেখেন, তাহলে ইনভেন্টরি কমে যাবে বা ইনভেন্টরি বেড়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আমরা এখন পরের ইয়াতে যাই। দেখেন
আমরা এখন যেটা করব ইনস্ট্যান্ট মানে নগদ টাকায় যদি বিক্রি করেন তাহলে আমরা কিভাবে এন্ট্রি করব। নগদ টাকায় বিক্রি করলে আমরা সেলস রিসিট এই মেনুটা ব্যবহার করব। সেলস রিসিট, খেয়াল করেন, সেলস রিসিটে যাব। সেলস রিসিটে যাওয়ার পরে দেখেন সেলস রিসিটে আসলাম। এখানে এসে আমি আমার যে কাস্টমার যারা থাকবে তাদের এখানে যে কোনো একজনের আন্ডারে করব। ধরেন এবা কিং, এখানে আমি ধরে নিচ্ছি যে 2024 সালের এপ্রিল মে মাসের 7 তারিখ, সরি মার্চের 7 তারিখ। এরপর এখানে আসেন, আমি যে আইটেমগুলো বিক্রি করব সেই আইটেমগুলো আমি এখানে সিলেক্ট করি, যেটা বিক্রি করব সেটাই লিখব। এরপর এখানে আসেন হচ্ছে কোয়ান্টিটি। এগুলো দেখেন যে আমার এখানে একটা জিনিস বোঝার আছে, যেমন এই যে কোয়ান্টিটি অন হ্যান্ড শো করছে, কেন শো করছে? কারণ আপনি যখন সেল সেটিং করেছেন তখন আপনি বলে দিছেন এটা ট্র্যাকিং করবেন। এই যে এখানে আসেন, দেখেন এখানে আসেন, এখানে আসার পরে আচ্ছা, আজকে নেটে একটু স্লো কাজ করছে যার কারণে অপশনগুলো আপডেট হতে সময় নিচ্ছে। এটা আসলে আমি পরে দেখাই। তাহলে আসেন আমরা ইনস্ট্যান্ট সেল, তার মানে হচ্ছে আমি এই কাস্টমারের কাছ থেকে যখন আমি কোনো প্রোডাক্ট সেল করব তখন কতগুলো সেল করবেন এখানে লিখবেন। তারপরে এখানে আপনি হচ্ছে ভ্যাট দিলেন, তারপরে হচ্ছে এখানে দিলেন হচ্ছে 5%। তারপরে এখানে আসেন, সব কিছু দেওয়ার পরে এখানে হচ্ছে আমার মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি কি করব, এখানে 7 ক্লোজ করে দেব। দেখেন এখানে আমাদের সরাসরি টাকা কিন্তু এই ব্যাংকে ঢুকবে। কোন ব্যাংকে? যে ব্যাংকে ঢুকবে। যখন ব্যাংকে ঢুকবে তখন আমরা ডিরেক্ট ডেবিট দিয়ে সরাসরি ব্যাংকের অ্যামাউন্টটা ঠিক করে দেব। এরপর আমি জাস্ট 7 ক্লোজ করে দেবো, তখন আমার এই টাকাটা ব্যাংকে চলে যাবে, ব্যাংকেও চলে যাবে এবং আমার হচ্ছে প্রোডাক্টও চলে যাবে। ঠিক আছে, এখন আমার কোনো ডিউ নাই এই কাস্টমারের ক্ষেত্রে। এটাকে বলে ইনস্ট্যান্ট সেল। এখন এখান থেকে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে তখন আমাদের কিভাবে এটা ফেরত দিব বা নিব সেটার একটু দেখাবো। কি ব্যাপার, কাজ করতেছে না কেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কিন্তু জি ভাই শোনা যাচ্ছে, কিন্তু ওই যে আপনার কথা বলার পরে ভিডিওটা আসতেছে একটু স্লো করে আসতেছে। বুঝতে পারছি, এখানে কিছু নেটের মনে হয় একটু ঝামেলা হচ্ছে, এজন্য আমার এখানে সেভও হচ্ছে না। আচ্ছা এখানে কি বলছে? ওকে, সেভও হচ্ছে খুব দেরিতে। ওয়ান মিনিট, আমি একটু সেভ মনে হয়েছে এটা। আচ্ছা এইমাত্র যেটা সেভ করছি সেটা একটু দেখি হয়েছে কিনা। সেলস রিসিট, হ্যাঁ সেলস রিসিট সেভ হয়েছে।
আচ্ছা এবার দেখেন, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার সামনে আগাই। আমরা ছিলাম হচ্ছে সেলস রিসিটে। বলছি যে মানে আপনি তো টাকা পেয়ে গেছেন, এমন অবস্থায় যদি আপনি কোনো প্রোডাক্ট ফেরত পান তখন আপনি এটা কিভাবে সেটেল ডাউন করবেন। দেখেন আমরা চলে যাব হচ্ছে এখানে। আমরা একটু ওই যে একটু আগে যেই সেলস রিসিটটা করেছি সেই সেলস রিসিটটা আমরা একটু ওপেন করব। আপনি রিসেন্ট যেই ট্রানজ্যাকশনটা করবেন সেটা অবশ্যই অলওয়েজ আপনি সার্চ অপশনে গেলে একদম সবার উপরে পাবেন। এই হচ্ছে আমাদের সেলস রিসিট। আমরা সেলস রিসিট এখানে একটু দেখি, দেখার পর তারপর হচ্ছে আমরা এইখান থেকে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে সেটা আমরা কিভাবে সেটেল করব সেটা একটু দেখব। দেখেন এটা ছিল আমাদের সেলস রিসিট। এখান থেকে ধরেন আপনার এই একটা প্রোডাক্ট ফেরত আসছে এবং আপনি এটা টাকাও পেয়ে গেছেন, ওয়েলস ফার্গোতে আপনি ডিপোজিটও করেছেন। তাহলে আসেন এইবার আমরা এখানে এসে এই যে রিফান্ড রিসিট, দেখেন এই যে রিফান্ড রিসিট করব। যদি আপনার সেলস রিসিট হয় বা টাকা পেয়ে যান তখন আপনি রিফান্ড রিসিটের মাধ্যমে টাকাটা আপনি ব্যাক করবেন, প্লাস প্রোডাক্ট আপনি ফেরত নেবেন। কারণ কাস্টমার যদি প্রোডাক্ট ফেরত দেয় আপনার গোডাউনে বা আপনার স্টকে সেই প্রোডাক্টটা ফেরত আসবে, প্লাস হচ্ছে আপনার দেখেন এখানে এসে আমরা ওই ইয়াটা লিখবো, এই কাস্টমারের নামটা লিখবো এভা কিং। সো এখানে লিখে এভা কিং লিখবো। লেখার পর এটা কবে সেল করেছিলাম 3/7, তার মানে আপনি ফেরত হয়তো 1-2 দিনের মধ্যেই আসবে। এখন টাকা ফেরত দেবেন কিভাবে? তার অ্যাকাউন্টে সব মানে ডিরেক্টলি জমা দিয়ে দিয়েছেন, আপনার ব্যাংক অফ ওয়েলস ফার্গো থেকে টাকা জমা দিয়েছেন এবং কোন আইটেম সেল করেছিলেন সেই আইটেমই তো সে ফেরত দেবে, অন্য কোনো আইটেম তো আর দিবে না। দেখেন এই আইটেমটা আমরা এখান থেকে কপি করে এখান থেকে খুঁজে বের করব। অলরেডি এই আইটেমটা আমার আছে, এই হচ্ছে সেই আইটেম। একটা আইটেম ফেরত আসছে, বিক্রি কততে করেছিলেন? 280 করে, এক একটার দাম 280। ট্যাক্স 20% ছিল, 20% দিবেন। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন সবাই? শোনা যাচ্ছে ঠিকভাবে। আচ্ছা আচ্ছা শোনা গেলে ওকে, তাহলে আমরা এটা 7 ক্লোজ করে দেবো। দেখেন 7 ক্লোজ, তাহলে আমাদের সরাসরি আমরা টাকা ফেরতও দিয়ে দিলাম এবং আইটেমটা আমাদের স্টকেও চলে আসলো। আচ্ছা এখানে আমরা ডিরেক্ট ডেবিট দিয়ে দেই, 7 ক্লোজ দিয়ে দেই। নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে। আচ্ছা এখানে বলছে যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা অ্যাকাউন্ট বলতে অ্যাকাউন্ট তো সিলেক্ট করাই আছে। আমাদের হচ্ছে এখানে ভ্যাট দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, আইটেম দেওয়া আছে, সবই দেওয়া আছে। এটা নেটওয়ার্ক ইস্যু, অন্য কোনো ইস্যু না। এই অ্যাকাউন্ট তো সিলেক্ট করাই আছে। সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট ফর দিস ট্রানজ্যাকশন, অ্যাকাউন্ট তো দেওয়াই আছে। আচ্ছা আর একটু দেখি তো কোথায় সমস্যা। রিফান্ড রিসিট, একটু রিলোড দেই।
20% ছিল, এটা বলছি ডিরেক্ট ডেবিট, এটা হচ্ছে ব্যাংক ওয়েলস ফার্গো, সব ঠিক আছে, সেভ এন্ড ক্লোজ। দেখেন রিফান্ড সাকসেসফুলি ইস্যুড, তার মানে আমাদের এটা রিফান্ড হয়ে গেছে। আপনারা মাইক্রোফোন অন করে কথা বলেন, হইল? আচ্ছা, তাহলে আমাদের রিফান্ড রিসিট ডান। তারপরে হচ্ছে আমাদের এখানে যে মেনুগুলো ছিল, অর্থাৎ আমাদের ইনভয়েস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানলাম, রিসিভ পেমেন্ট, তারপর এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিট, রিফান্ড রিসিট। এখন আমরা জানবো হচ্ছে ডিলে ক্রেডিট কি জিনিস আর ডিলে চার্জটা কি জিনিস। আচ্ছা, ডিলে, আমার একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে এই যে আপনি ওই যে ক্রেডিট নোট অথবা রিফান্ড রিসিট দেখেছেন যে আমাদের কাছে যদি প্রোডাক্ট ফেরত আসে, তো অনেক সময় এরকম হয় যে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট নষ্ট আর কি, যে অর্থাৎ সেটা আমাকে ফেরত দিলে আমার ইনভেন্টরিতে অ্যাড হচ্ছে না, তো সেক্ষেত্রে মানে সেই জিনিসটা আমি কিভাবে রেকর্ড করতে পারি? আচ্ছা, মানে নষ্ট, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট, যেমন হচ্ছে এখানে ভাই ওইটা পরে দেখাচ্ছি, ওইটা আমরা অ্যাডজাস্টমেন্ট করব, ঠিক আছে? ধরেন আমি বলি নষ্ট যে জিনিসটা, সেটা আমরা এইভাবে করব না। ফার্স্ট অফ অল হচ্ছে আমি যখন প্রোডাক্টটা ফেরত নিব, তখন আমি প্রোডাক্ট মানে নষ্ট হোক আর ভালো হোক, এটা তো আমার প্রোডাক্ট, আমি ফেরত নিব, স্টকে আমার থাকবে। পরবর্তীতে আমি যখন আমার স্টক ভ্যালুয়েশন করব বা স্টক যখন আমি ম্যাচিং করব যে আমার কাগজে কলমে যেটা আছে এটার সাথে আমার একটা ম্যাচ করে কিনা, তখন আমি দেখবো যে কিছু নষ্ট থাকবে, কিছু মিসিং থাকবে, কিছু হারিয়ে যাবে, ওইগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে আমাকে সেটেল ডাউন করতে হবে, ঠিক আছে? ওগুলো পরে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আসতে পারে, মানে যেটা হয়তো আপনারা মানে আমি বললে বুঝতে পারবেন। আমি যেমন একটা প্রোডাক্ট বিক্রি করলাম, করার পরে আমাকে কাস্টমার ফেরত দিল, টাকাও আমি তাকে ফেরত দিয়ে দিলাম। বাস্তবে অনেক সময় টাকা ফেরত দেওয়া হয় না, প্রোডাক্টের বিনিময়ে প্রোডাক্ট ফেরত দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা জাস্ট রিফান্ড রিসিট না করে ক্রেডিট নোট করতাম। ক্রেডিট নোট করে আমরা পরবর্তীতে ওই কাস্টমারকে আমরা কি করতাম, প্রোডাক্ট যখন দিতাম, দেওয়ার পর ওইটার এগেনস্টে আমরা একটা ইনভয়েস ক্রিয়েট করতাম। করার পরে আমরা আগে যে ক্রেডিট নোট করেছি আর পরে যে ইনভয়েস করেছি, এই দুইটাকে আমরা মার্জ করে দিয়ে আমরা হচ্ছে পেমেন্টটাকে জিরো করে দিতাম, ঠিক আছে? ওইটা আপনারা মানে ট্রাই করে, না পারলে আমি আগামী ক্লাসে দেখাই দেব। আজকে নেট একটু সমস্যা করতেছে, তো আমরা যেটা করব, আগে যেটা আছে সেটা আমি নতুন ইনভয়েসের এগেইনস্টে অ্যাপ্লাই করলে আমার ওই তার নতুন আগের পেমেন্টটা কমে যাবে। ধরেন আপনি দুইটা ফেরত দিয়েছেন, দুইটা আপনি আবার নতুন করে নিয়ে গেছেন, তাহলে আমরা দুইটার জন্য তো ক্রেডিট নোট করেই রাখছি। আবার যখন দুইটা নিয়ে যাবেন, তখন ওই দুইটার তো আমার জন্য আবার ইনভয়েস ক্রিয়েট করতে হবে। তখন আমরা পেমেন্টে গিয়ে জাস্ট ওই ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করে দিব। আমাকে আর পেমেন্ট মানে ওই কাস্টমার তো আর পেমেন্ট দিবে না, বাট আপনার অ্যাপ্লাই করে দেখাইতে হবে। অ্যাপ্লাই করলে আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, ডিলে ক্রেডিট না বুঝলে পরে করাই দেবেন, সমস্যা নেই। ডিলে ক্রেডিট আর চার্জ, আমরা প্রথমে আগে চার্জে আসি, ক্রেডিটে পরে যাই। আচ্ছা, ডিলে চার্জটা কি? ধরেন আমরা প্রথমে আগে এখানে ক্লিক করি, এটা একটা নন পোস্টিং আইটেম। আপনি মনে করেন প্রোডাক্ট বিক্রি করেছেন, মাল ডেলিভারি যাচ্ছে, প্রতিদিনই ডেলিভারি যাচ্ছে, কিন্তু আপনি কাস্টমারকে ইনভয়েস ডেইলি পাঠাবেন না, ঠিক আছে? হয়তো সপ্তাহে একবার পাঠাবেন। কাস্টমারের সাথে আপনার এইরকমই ডিল হয়েছে, তখন আপনার তো রেকর্ড রাখতে হবে। রেকর্ড রাখার জন্য আপনার ডিলে চার্জের মাধ্যমে রেকর্ড রাখবেন। ধরেন আপনার এমন হয়েছে যে কাস্টমার একজনের নাম দিলাম, ধরেন ইথান ফস্টার, আপনার ওনার কাছে আপনি বিক্রি করছেন ধরুন ফেব্রুয়ারি মাসের আপনি ডিলে চার্জটা করবেন ধরেন 10 তারিখে, খেয়াল করেন। সার্ভিস ধরেন আপনি 1 তারিখে দিছেন, এটা কিছু ফেব্রুয়ারি, আচ্ছা এখানে আপনি ফেব্রুয়ারি দেন, ধরেন ফেব্রুয়ারির 1 তারিখে সার্ভিস দিছেন, আপনি এখানে ধরেন ফেব্রুয়ারির 2 তারিখে সার্ভিস দিছেন, আপনি ধরেন এখানে ফেব্রুয়ারির 3 তারিখে সার্ভিস দিছেন, ঠিক আছে? আবার ধরেন ফেব্রুয়ারির আপনি হচ্ছে 8 তারিখে সার্ভিস দিছেন,
ঠিক আছে, এটা হচ্ছে সার্ভিস ডেট। প্রোডাক্ট কি, ধরেন এখান থেকে একটা প্রোডাক্টের নাম লিখলাম। আচ্ছা, এইটা সার্ভিসের ক্ষেত্রে বেশিরভাগ মানে ব্যবহার করা হয়ে থাকে। আমি ধরে নিচ্ছি এখানে ফিজিক্যাল কোনো একটা থেরাপি দিচ্ছেন, ধরেন ফিজিক্যাল অকুপেশনাল থেরাপি, আপনি এটা দিচ্ছেন, ঠিক আছে। মানে এই ডিলে চার্জ বা ডিলে ক্রেডিটটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইয়ের ক্ষেত্রে হয়, সার্ভিসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়। দেখেন আপনি এখানে সার্ভিস রেকর্ড করে রাখছেন, এটা কিন্তু নন পোস্টিং আইটেম। ধরেন এখানে আপনার 2টা, এখানে 3টা, এখানে ধরেন 2টা, এখানে 1টা, এরকম সার্ভিস দিচ্ছেন। এখানে আপনার এটা ধরে নিচ্ছি ভ্যাট নাই, নো ভ্যাট, ঠিক আছে। তাহলে নো ভ্যাট দিয়ে দিবেন, নো ভ্যাট দিলেন, নো ভ্যাট। আচ্ছা, এইবার আসেন টোটাল আপনি সার্ভিস দিচ্ছেন এখানে 5 বা 7 8 দিন, 8 দিনে আপনার টোটাল $1600 আপনার আসছে। আপনি ডিলে চার্জ করতেছেন কত তারিখে, 10 তারিখে, আর আপনার সার্ভিস দিচ্ছেন হচ্ছে 1 থেকে 8, এই 4 দিন। এরপর আপনি এখানে 7 ক্লোজ করে রাখলেন। এটা কিন্তু আপনার হয় নাই, ইনভয়েস ক্রিয়েট করেন নাই, এবং এটার জন্য আপনার কোনো রেভিনিউ জেনারেট হয় নাই। এরপর আসেন হচ্ছে এখানে আমরা এটা ওপেন করব, এটা ওপেন করব। দেখেন এটা ওপেন করার পরে এখন ধরেন আপনার চার্জ অলরেডি আপনার ক্রিয়েট করেছেন একটা। এখন যখন আপনি ইনভয়েস ক্রিয়েট করবেন, খেয়াল করেন ইনভয়েস ক্রিয়েট করার আগে আপনি জাস্ট ওই সার্ভিসগুলো যে আপনি রেকর্ড করে রাখছেন ওইটা একটু চেক করছেন। আমরা কি করি, অনেক সময় হচ্ছে চালানে লিখে রাখি, পরে ভুল তো হইতেই পারে, আপনি হয়তো একটা 4-এর জায়গায় 5 লিখে রাখছেন, ঠিক আছে। তো এরকম যদি কোনো ভুল হয়, এখানে যেমন এখানে লিখছে 3, এখানে আপনার হচ্ছে 2, আপনি এখানে একদিনের চার্জ আপনি বেশি করে রাখছেন। এখন এটা আপনি কি করবেন, কমাবেন। আমি চাইলে এডিট করে ডিরেক্টলি মাইনাস করতে পারি, কিন্তু যেহেতু আপনার এটা অলরেডি রেকর্ড হয়ে গেছে, এখন আপনি ডিরেক্টলি এডিট করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, এখানে একটা ক্রেডিট আছে, ডিলে ক্রেডিট। এটা হচ্ছে অন কাইন্ড অফ ক্রেডিট নোটের মতো। আমরা ইনভয়েস করার পর যদি ফেরত দিই, তাহলে ক্রেডিট নোট করলে যেই মানে বিষয়টা মানে যেভাবে আপনার ইম্প্যাক্ট হয়, ঠিক ওইরকমই ডিলে ক্রেডিটের কাজটাও ঠিক সেরকমই। যে এখান থেকে আপনি সার্ভিস একটা কমাবেন, নাম দিবেন, নামটা হচ্ছে আমাদের ইথান ফস্টার, এখানে নাম দেন। তারপরে এখানে দেন হচ্ছে ধরেন আপনি 12 তারিখে করবেন। এখানে এসে আপনি কমাবেন ফিজিক্যাল অকুপেশনাল থেরাপি, একটা কমাবেন 200 করে, এটা আপনি নো ভ্যাট দিবেন, দিয়ে আপনি এটাকে 7 ক্লোজ করে দেবেন। আচ্ছা, ক্লোজ করার পরে এইবার আপনার মোটামুটি মানে সার্ভিসটা হয়ে গেল, মানে ফাইনাল হয়ে গেল। এখন আপনি ইনভয়েস পাঠাবেন কাস্টমারের কাছে যে তুমি এটার বিল আমাকে পাঠাবা। এখন এই বিলটা আমরা কিভাবে ইনভয়েস ক্রিয়েট করব, দেখেন এখানে জাস্ট আমরা এই ইয়াতে চলে যাই, এই যে ওর এই দেখেন ইথান ফস্টার, এখানে এসে আমরা প্রথমে ওনার নামের উপরে ক্লিক করব। করার পর এখানে আমার যেটা হচ্ছে ডিলে চার্জ, দেখেন এই যে এখানে লেখা আছে চার্জ, আমরা এই চার্জে এখানে ক্লিক করব। দেখেন এই যে ক্রিয়েট ইনভয়েস, জাস্ট এখানে ক্লিক করব। করার পরে এটা যখন ইনভয়েসে ক্রিয়েট করব, তখন এটা আপনার রেভিনিউ জেনারেট করবে। এবার দেখেন এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে তার ওভারঅল বিষয়। এখানে এসে আমরা ওই যে একটা ক্রেডিট ছিল, ওই ক্রেডিটটা এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করব, এখানে দেখেন এই ব্যক্তির একটা এই যে ক্রেডিট ছিল, ক্রেডিটটা আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করলে কি হবে, এখানে এসে ইম্প্যাক্ট পড়বে। এই দেখেন এই যে একটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এই ক্রেডিটটা এখান থেকে মাইনাস হয়ে গেল। মাইনাস হয়ে গেলে এখন 1600 থেকে কত হয়ে গেল, 1400 হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনার এটা ইনভয়েসে যখন কনভার্ট করবেন, এটা কবে করবেন, এটা ডেট দিয়ে দিলেন ফেব্রুয়ারি মাসের ধরেন 15 তারিখে সে ইনভয়েস ক্রিয়েট করলেন, করে আপনি 7 ক্লোজ দিলেন। এখন এই $1400 আপনার রেভিনিউ জেনারেট করেছে। এখন আমরা একটু রিপোর্টে যাই। আমরা এতক্ষণ যা যা করেছি এইগুলোর উপর কিছু রিপোর্ট আমরা দেখব। ফার্স্ট অফ অল আমরা চলে যাব হচ্ছে এই রিপোর্টে। রিপোর্টে গেলে দেখেন, রিপোর্টে গেলে আমরা
এখানে লিখবো হচ্ছে প্রফিট অ্যান্ড লস, কী কী রিপোর্ট আমাদের দরকার এইটুকু কাজের জন্য। প্রফিট অ্যান্ড লসে যাব, প্রফিট অ্যান্ড লসে গেলে আমরা যা যা করেছি আজকে সব কিছুর ইম্প্যাক্ট আপনি এখানে এসে পাবেন। আমি অল ডেট দিয়ে রান রিপোর্ট করলে এখানে সব কিছু পাবো। এখানে ধরেন এখানে দিলাম হচ্ছে ডিসকাউন্ট গিভেন, এই যে একটু আগে আমি বলছি যে ডিসকাউন্ট গিভেন মানে হচ্ছে আপনি যদি রিপোর্টে দেখাইতে চান তাহলে এখানে শো করবে। সেল অফ প্রোডাক্ট ইনকাম এখানে শো করছে, সার্ভিস নামে শো করছে, কস্ট অফ সেল নামে শো করছে, এখানে যা যা করছে সব এখানে আসবে এবং ব্যালেন্স শিটে গেলেও ব্যালেন্স শিটে আপনি পাবেন। আচ্ছা, এখানে মূল আরও কয়েকটা রিপোর্ট আছে, রিপোর্টগুলো আমি একটু একটা একটা করে বলি। আমরা রিপোর্ট সেন্টারে যাব। প্রফিট অ্যান্ড লস তো অবশ্যই দেখবেন, সেল করলে আপনার ইনকাম হবে। আর মেইন রিপোর্ট হচ্ছে এখানে দেখেন সেলস বাই কাস্টমার ডিটেলস, আপনার যে রিপোর্টগুলো এটার সাথে কানেক্টেড প্রত্যেকটা রিপোর্ট আপনাকে এখান থেকে জেনারেট করতে হবে। এখানে দেবেন সেলস বাই কাস্টমার ডিটেলস, দেখেন সেলস বাই কাস্টমার সামারি এবং কাস্টমার ডিটেলস। ডিটেলসে গেলে আপনি এখানে ডিটেল পাবেন, অর্থাৎ আপনার যতগুলো কাস্টমার আছে কাস্টমার ওয়াইজ আপনি সেল এখান থেকে দেখতে পারবেন। এই দেখেন এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে আলেকজান্ডার এখানে ওনার কাছে কি কি সেল করেছেন, ঠিক আছে, কত নাম্বার ইনভয়েস, কি কি মাল সেল করেছেন, প্রাইস কত, সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে আপনার এলিস গ্রিন এখানে দেখেন দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে আসেন আপনার ইভা কিং এখানে দেওয়া আছে। এখানে মোটামুটি সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। এটা একটা রিপোর্ট, এটা আপনি রান করবেন। সমস্ত কাজ করার পরে এখান থেকে ডাউনলোড করবেন পিডিএফে, এটা গেল একটা। তারপরে হচ্ছে এখানে লেখেন হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেলস। এখানে অনেক সময় স্টক ভ্যালুয়েশন ডিটেলসও থাকে, কারণ আমেরিকান এক্সেন্ট এবং ব্রিটিশ এক্সেন্ট দুইটা এক্সেন্টের একটা ব্যাপার আছে। আপনি এখানে লেখেন আমেরিকানরা বলে ইনভেন্টরি আর ইয়েরা বলে স্টক, মানে ব্রিটিশরা বলে স্টক। যেহেতু আমরা ইউকের সাইড থেকে কোম্পানি খুলেছি এই জন্য আপনি এখানে স্টক পাবেন, স্টক ভ্যালুয়েশন ডিটেলস। এখানে যাবেন, এখানে এসে আপনি রিপোর্ট রান করার ক্ষেত্রে আপনি হচ্ছে অল ডেট দিয়ে রান রিপোর্টে যাবেন। এখানে আপনি মোটামুটি সব দেখতে পারবেন। আমি এটা সামারি রান করেছি, সামারিতে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। সামারিতে তো মানে জাস্ট এখন বর্তমান কত আইটেম অন হ্যান্ড আছে শুধু সেটাই দেখাবে, কিন্তু যদি আপনি ডিটেলে যান, ডিটেলে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। দেখেন স্টক লেখেন, স্টক লিখলে দেখেন স্টক ভ্যালুয়েশন ডিটেলস, এখানে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এই রিপোর্টগুলো রান করবেন, ঠিক আছে, প্রত্যেকটা রিপোর্টই রান করবেন, আমি লিখে দিব। এখানে এসে দেখেন একদম আইটেম ওয়াইজ কোন আইটেম ওপেনিং কত ছিল, হ্যাঁ, তারপর কতগুলো সেল করা হয়েছে, কত বিক্রি করা হয়েছে, কত ফেরত আসছে, সমস্ত কিছু এখানে আপনি পাবেন। যেমন আমরা এইখানে দেখেন এটা হচ্ছে আলেকজান্ডারের কাছে বিক্রি করেছি, আবার কিছু আছে ক্রেডিট নোটও মানে করা হয়েছে, সেই রকম একটা বের করে দেখাই। ক্রেডিট নোট দেখেন এখানে আমাদের ক্রেডিট নোট, রিফান্ড রিসিট, এরকম অনেক কিছুই করা হয়েছে। যা যা করা হয়েছে সবই আপনি পাবেন। আমরা এখানে অল ডেট দিয়ে রান রিপোর্ট করেছি। এটা হচ্ছে ইনভয়েস সেলস রিসিট, তারপরে এটা হচ্ছে ইনভয়েস, তারপরে এটা ইনভয়েস, এই যে ক্রেডিট নোট মানে ফেরত এসেছে, আসলে স্টকে অ্যাড হবে আর বিক্রি করলে স্টক থেকে চলে যাবে, ঠিক আছে। এখানে আপনারা সব দেখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি স্টক ভ্যালুয়েশন ডিটেলস। আরও রিপোর্ট আছে অ্যাকাউন্টস রিসিভেবল, দেখেন এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টস রিসিভেবল এইজিং ডিটেলস, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল এইজিং ডিটেলস, এইজিং সামারি। আমি একটু সামারিটা দেখাই, মানে এখন আপনি কোন কোন ইনভয়েসে টাকা পাবেন এবং সেটার ডিউরেশন কত, ঠিক আছে। এইজিং মানে হচ্ছে আপনার কত কোন পিরিয়ডে কত বাকি। দেখেন এখানে 1 থেকে 30 দিন এরকম সময়ের মধ্যে এই টাকাগুলো আপনি পাবেন। তার মানে 2 লক্ষ টোটাল আপনি পাবেন $2,62,320 টোটাল আপনি পাচ্ছেন কাস্টমারের কাছে, ঠিক আছে। এর মধ্যে আপনি
1 থেকে 30 দিন মানে হচ্ছে 30 দিন হইছে এমন মানে দেনাদারের সংখ্যা অনেক, অর্থাৎ 2,25,000। 31 থেকে 60 দিন পার হয়েছে টাকা দেয় না এমন কেউই নাই। 91 দিনেরও বেশি পার হয়েছে এমন দেনাদার আছে 37,000। মানে এইটা আসলে কেন দেখা হয়, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে কেমন বা কতটুকু ব্যাড ডেট হইতে পারে, এটার একটা আইডিয়া আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, এটা রান করবেন। এখানে শুধুমাত্র যাদের কাছে টাকা পাওয়া যাবে তাদের নামই আসবে। এখানে আরও একটা রিপোর্ট আছে, এই রিপোর্ট হচ্ছে মানে যতগুলো কাস্টমারের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করেছেন সবার নাম আসবে। এই রিপোর্টের নাম হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, এইজিং অ্যাকাউন্টস রিসিভেবল সামারি। আচ্ছা, এই রিপোর্টটা এখানে নাই। এইজিং মানে হচ্ছে বাকি যেটা ওইটাই, অ্যাকাউন্টস রিসিভেবল আর রিপোর্ট নাই। আচ্ছা, অ্যাকাউন্ট লিস্ট তো এটা আলাদা জিনিস। আচ্ছা, তাহলে আমরা এই কয়েকটা রিপোর্ট আমরা অবশ্যই করব। আমি লিখে দিব আপনাদেরকে কোন কোন রিপোর্ট আপনারা জমা দিবেন। আর এখানে আসেন, আমি একটু আগে যে আমরা কিছু কিছু চেক আনডিপোজিটেড ফান্ডে রেখেছি সেটাকে আমরা কিভাবে ব্যাংকে ডিপোজিট করব এটা একটু দেখাই। প্রথমে হচ্ছে প্লাস আইকনে যাব, ব্যাংক ডিপোজিটে যাবেন। ব্যাংক ডিপোজিটে যাওয়ার পরে এখানে এসে দেখবেন যে এই দেখেন এই যে দুইটা চেক অলরেডি আমরা জেমস ওয়াকারের কাছ থেকে পেয়েছি। একটা হচ্ছে এটাও চেকই হবে, চেক লিখে রাখেন। ডিরেক্ট ডেবিট করলে তো আমার অ্যাকাউন্টে সরাসরি জমাই হবে, চেকই হবে। ধরেন একটা হচ্ছে 1444, একটা হচ্ছে 722। এই দুইটা চেক আপনি পেয়েছেন কত তারিখে? 1/20/22। এই চেক দুইটা ব্যাংকে জমা দিবেন। জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করলে এই দেখেন এই অ্যামাউন্টটা আপনি কোন ব্যাংকে জমা দিবেন। এখানে ব্যাংকের নাম সিলেক্ট করেন, প্লাস হচ্ছে এখানে ডেট দেন, কোন ডেটে জমা দিবেন। এরপরে ওই ডেটে আপনি ব্যাংকে এই টাকাটা পাবেন। এরপর আপনি 7 ক্লোজ করে দেন, তাহলে আপনার মোটামুটি আনডিপোজিটেড ফান্ড ক্লিন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমি আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নেই, কারো কোনো কোশ্চেন থাকলে একটু পরে নিব। টেস্ট এটা তুলে নিছি, আমার এটা অ্যাসাইনমেন্ট দেখবেন স্যার প্লিজ। দেখবো ভাই, দেখবো। ঠিক আছে স্যার, আমার 1 নাম্বার রোল স্যার, আমি স্যার অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়েছি স্যার, ওই যেটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে ভাই, যারা অ্যাসাইনমেন্ট দিবেন সবগুলো চেক করে কি মানে আমারটা দিয়েছিলাম, আমার একটু টাইম বললাম না, ইলেকট্রিসিটি প্রবলেম একটু আজকে আমি দেখবনি আপু, দেখবনি। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভাইয়া।